হ্যাঁ বলছি, কথা বলছি। ও হ্যাঁ বলো, কি নতুন স্ক্রিপ্ট? হ্যাঁ সে তো শুনতেই চাই, স্ক্রিপ্টটাই তো সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ ডেটের কিছু সমস্যা আছে, সে ভাবা যাবে পরে, কিন্তু কাজটা তো করতে হবে। একটা কাজ করবে তুমি, আমি এখন একটা কাজের মধ্যে রয়েছি, তুমি আমাকে ঘন্টা 2-2.5 বাদে একটা ফোন করবে, তারপরে আমরা বসে সময় ঠিক করে নেব। ওকে। আমি যদি একটু আরো কিছুদিন আগে ছবি পরিচালনা করতে আরম্ভ করতাম, তাহলে অনেকগুলো নায়ক চরিত্রে তোমাকে নেওয়া যেত। আমার মনে হয়েছে যে এখন আমাদের দেশে অন্তত বাংলা মঞ্চে ওর মাপের কোনো অভিনেতা এখন আর নেই। সৌমিত্র চ্যাটার্জিকে যে ব্যবহার করতে পেরেছে, সে কিন্তু অনেকটা প্লাস পেয়েছে। আমার জীবনের সব থেকে বড় ইন্সপিরেশন যদি কেউ হয়, উনি হচ্ছেন তাই। সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় সাধক আমার মনে হয়। এই লোকটার বিষয়ে বলে শেষ করা যাবে না। কটা অভিনেতা পারেন এতদিন ধরে তার সৃজনশীলতাকে ধরে রাখতে এবং প্রাসঙ্গিক থাকতে। সৌমিত্রদা এত সহজ সরল সাবলীল, আমাদের মতন যারা জুনিয়র চিত্র পরিচালক আছি তাদের সঙ্গেও তিনি এত সুন্দর করে মেশেন, গল্প করেন। প্রথম সিন ছিল যে অপর্ণা আর অপু বিয়ে করে প্রথম দিন ওদের অপুর বাড়িতে আসছে, আমার মাথায় টোপর আর হাতে টোপর আর চন্দন টন্দন, আর আমি দাঁড়িয়ে আমাকে সৌমিত্র জিজ্ঞেস করলো, নার্ভাস লাগছে? It has been my privilege and my honor to have worked with you. I wish we could do so again. অভিনয় যে শুধুই দক্ষতার ব্যাপার নয়, শুধুই কণ্ঠস্বর বা অঙ্গ প্রত্যঙ্গের চালনার ব্যাপার নয়, তা যে শিল্পীর জীবনবোধ বা অভিজ্ঞতার মধ্যে দিয়ে সঞ্চারিত হয়, তা সৌমিত্র চট্টোপাধ্যায় প্রমাণ করেছেন বারবার। শুধু মঞ্চ বা চলচ্চিত্রে অভিনয়ই নয়, কবিতা লেখা, আবৃত্তি, পত্রিকা সম্পাদনা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে তিনি ছড়িয়ে দিয়েছেন নিজেকে। আমার জন্মটা যদিও হয়েছিল কলকাতাতে, কিন্তু আমার শৈশবের বেশিটাই কেটেছে কৃষ্ণনগরে। আমার যখন কত বয়স, 5-6 বছর বয়স, সেই সময় বোধহয় স্কুলে ভর্তি হই আমি। সেটা কৃষ্ণনগরের একটা মিশনারি স্কুল, সেন্ট জন, CMS সেন্ট জন স্কুল। সেই স্কুলে আমি প্রথম ভর্তি হই, 5 বছর পড়ি। বাবা হাইকোর্টে ওকালতি করতেন এবং সপ্তাহের শেষে শুক্রবার সন্ধ্যেবেলায় বাবা আসতেন। এই যে সময়টা বাবা বাড়িতে থাকতেন, সেই সময়টা আমাদের খুবই আনন্দে কাটত। আমরা বাড়িতে মঞ্চ তৈরি করে, তক্তপোষ দিয়ে, বিছানার চাদর দিয়ে, পর্দা তৈরি করে, মা শাড়ি দিয়ে উইংস তৈরি করে অভিনয় করতাম। তখন যেরকম ছোটদের জন্য যে সমস্ত নাটিকা পাওয়া যেত তাই নিয়ে। তার মধ্যে একটা অবশ্যই মনে আছে, রবীন্দ্রনাথের মুকুট। তবে কৃষ্ণনগরের সঙ্গে অন্য যে স্মৃতিগুলো, সেগুলো প্রকৃতির সঙ্গে, অর্থাৎ নদী, ছোট্ট নদী, নদীর পেরিয়ে ওপারে আমরা নৌকো চুরি করি বলা যায়, ওপারে চলে যেতাম কয়েকজন বন্ধু মিলে। ওপারে চষা ক্ষেত, সেই ক্ষেত থেকে আমরা শীতকালে বিশেষ করে মটরশুঁটি, কড়াইশুঁটি, ছোলা এইসব নিয়ে খেতাম এবং শেষ পর্যন্ত যাদের জমি তারা তাড়া করতেন, আমরা ছুটতে ছুটতে এসে নৌকো করে আবার এবারে পালিয়ে আসতাম। পড়াশোনা করতে এসে আমার কোনোদিনই ভালো লাগতো না। মানে তখনও তো মাস্টারমশাইদের অনেক শাসন টাসন ছিল, সেগুলো আমার নিজের কাছে খুব ভীতিজনক ছিল বলা যায়। বেদতে তো তখন চলতো এবং পড়াশোনায় সেই জন্যই মন বসতো না। কিন্তু অন্যদিকে একটা অদ্ভুত ব্যাপার ছিল, আমি একদম মানে অতি শিশু বয়স থেকে খুব বই পড়তে ভালোবাসতাম। সেটা আমাদের বাড়িতে প্রচুর বই ছিল।
ওই আমি যখন খুব দুরন্ত ছিলাম, আমি যখন খুব দুরন্তপনা করতাম, আমাকে একখানা বই দিয়ে বসিয়ে দেওয়া হতো, আমি তাইতেই ব্যাস সঙ্গে সঙ্গে বইয়ের মধ্যে ঢুকে যেতাম। দাও ফিরেছে ছেলেবেলা, পাঠশালাতে নামতা পড়ি, বাদল রাতে গা ছমছম, ভূতের গল্পে ভয়ে মরি। ব্রততী, হ্যাঁ, তুমি জানো তো এই যে আমার দুপাশে দুই বন্ধু বসে রয়েছে না, এদের সঙ্গে আমার কবে আলাপ? 1946 সালের 1 জানুয়ারি। একটু কারেকশন, আমার সঙ্গে তার একটু আগে 45 সালের ডিসেম্বর মাসের শেষে। যাই হোক, সেগুলো একদিন দুদিনের অত কিছু মানে ব্যাপার না। স্বাধীনতার আগে সেই সময়, হ্যাঁ, সেই সময় থেকে ওরা আমাকে চেনে, আমি ওদের চিনি, হ্যাঁ। এবং এখনো অবধি আমাদের বন্ধুত্বটা অক্ষুণ্ণ। এটা একটা বিরাট পাওনা। আজকালকার দিনে এরকম বন্ধুত্ব পাওয়া যায় না, কিন্তু হ্যাঁ। সব বিচ্ছিন্ন আর গৌরদা চতুর্দিকে। আরেকটু পরে। তা আমরা একটা স্কুলের দুষ্ট, আমি শুনেছি সৌমিত্র ভীষণ দুষ্টু ছিল। খুব, হ্যাঁ, এবং হ্যাঁ সৌমিত্র দায়ের বলেছে একদমই ভালো ছেলে ছিল না, খুব দুষ্টুমি করতো। আমি সবসময় মানে খুব সজাগ থাকতে হচ্ছে সৌমিত্র ভাবমূর্তিতে আঁচড় না পড়ে না, যায়। আজকে আমরা এমন কিছু আমরা শ্রোতা দর্শকদের কাছে পৌঁছে দেব যেটা আমরা আগে কখনো না, জানিনি। এরকম প্রচুর দুষ্কর্ম কিন্তু করেছি, হ্যাঁ, সে এবং শুনি না। সৌমিত্রর সঙ্গে করেছি। তার মধ্যে একটা মনে আছে হ্যাঁ। যে একবার কি একটা কারণ তুচ্ছ ব্যাপারে এক ঝাঁক ছেলে সৌমিত্র বাড়ি চড়াও হয়েছিল ওকে মারবে বলে। কোন স্কুল, কোন ক্লাসে তখন? বোধহয় আমরা তখন ক্লাস 7-এ পড়ি। আচ্ছা, ক্লাস 7, হ্যাঁ। কেন সৌমিত্র কি করেছে? ক্লাস 7-এ কি করেছে ঠিক বলা সঠিক যায় না, মনে এখনো নেই। আমার নিজেদেরও মনে নেই। যেমন দুষ্কর্ম করা ছাড়াও কতগুলো আমাদের একরকমের ইন্টারেস্ট ছিল। যেমন নাটক করা, যেমন পত্রিকা, সেই হাতে লেখা পত্রিকা বের করা, সেটা ছিল। না, পড়তে ভালোবাসতাম, স্কুলের পড়া ছাড়াও বাইরের বইটই খুব ভালোবাসতাম পড়তে, পড়া ফাঁকি দিতেও ভালোবাসতাম। সেই ও এমন ছিল, ধরো পরীক্ষা দিতে গেছে, 50 নম্বরের অঙ্কর উত্তর করেছে, করে বেরিয়ে চলে এলো। তা আমরা তখন 100 নম্বর উত্তর করার জন্য ব্যস্ত। যেবারে 30-এর ওপরে একটু উঠতে পারতাম, তারপরে আর উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করতাম না। অশোক, আজকে সৌমিত্র, অভিনেতা সৌমিত্রকে নিয়ে যে অনুষ্ঠান হচ্ছে, এটা কিন্তু সাইকেলে ভূপর্যটক সৌমিত্রকে নিয়ে অনুষ্ঠানটা হতে পারে। ওরকম অসম্ভব ভালো সাইকেল চালায়। দাদা সম্বিত চট্টোপাধ্যায়, তুমি চেনো সঙ্গীতা, একজন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জাদুকর সৌমিত্র চট্টোপাধ্যায় হতে পারতো। জাদু খেলা দেখা। সেটাই তো আমি শুরুতে বলছিলাম যে অনেক কিছুই হতে পারতেন সৌমিত্র দা চায়। বিষয়ে মানে সেটা স্কুল জীবন থেকে ভালোবাসলে এরকম অনেক ভ্রান্তি আসে, আমি কোনোটাই হতে পারতাম না। একটা বলছি আমি তোমায়, যে সেই নীরেন্দ্রার কবিতা নিয়ে বলা যায় যে সৌমিত্র আমাদের বন্ধু, আমরা কেউ লেখক হতে চেয়েছিলাম, কেউ অধ্যাপক, গবেষক, অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, ও অভিনেতা হতে চেয়েছিল, হয়েছিল তো। কিন্তু ওই হওয়ার আগে, সেই প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকানোর ইতিহাস বলে না, সেটা শুরু হয়েছিল। সেটা কিন্তু স্কুলে পরিবেশটা ওকে কিন্তু খুব সাহায্য করেছিল। মানে ঘটনাচক্রে সৌমিত্র এমন একটা স্কুলে পড়েছিল, যে স্কুলে, হাওড়া জেলা স্কুল, সেই স্কুলে নাটকের খুব একটা চর্চা ছিল। আচ্ছা, আর নিয়মিত নাট্যাভিনয় হতো। মহারাজা নন্দকুমার আমাদের স্কুলে একবার হবে, ঠিক হলো। সেই সময় কলকাতা স্টার থিয়েটারে, আজকে স্টার নয়, মহেন্দ্রগুপ্ত স্টার, সেখানে মহারাজা নন্দকুমার নাটক হবে। মহেন্দ্রগুপ্ত রচনা, পরিচালনা, এবং মহেন্দ্রগুপ্ত নিজে মীর কাসিমের চরিত্রে অভিনয় করছেন। এবং সে যুগে সব দিকপাল অভিনেতারা, জয়নারায়ণ মুখোপাধ্যায়, মীর ভট্টাচার্য, ভূমেন রায়, চরিত্রটা বল। হ্যাঁ, ভূমেন রায় অভিনয় করছেন ক্লেভারিং এর চরিত্র, এবং ভূমেন রায় এই সাহেবের চরিত্রগুলো খুব অসামান্য তার দক্ষতা ছিল। তা আমাদের স্কুলে যখন ধরা হলো নন্দকুমার, তখন সৌমিত্রকে দেওয়া হয়েছিল ক্লেভারিং এর পার্টটা। হ্যাঁ, আর সৌমিত্র, হ্যাঁ সৌমিত্র দাকে এই নাটকটা দেখতে গিয়েছিলেন? না না না, জাননি আমি, গল্পটা সেইখানে যাতে ইনফ্লুয়েন্স না হয়। দল বেঁধে সবাই গেল স্টারে মহেন্দ্রগুপ্ত নাটক দেখতে, সৌমিত্র গেল না, এবং আমাকেও যেতে দিল না। ইনস্টিংটিভলি মনে হয়েছিল যে ওইসব দেখে যদি আমি ওরকম করবার চেষ্টা করি, কি দরকার। শ্রেষ্ঠ অভিনেতার মেডেলটা কিন্তু ও পেয়েছিল। আচ্ছা, কিন্তু তারপরে কলেজে এসে অনেক অভিনয় করেছি, সেগুলো খানিটা গৌরদা জানে অনেকটাই। গৌরদা বোধহয় আপনাকে সৌমিত্র দা এই সাহিত্য চর্চা বা কবিতা লেখা এগুলোতে খুব ইন্সপায়ার করতেন নাকি? হ্যাঁ, সব দিক থেকে আমাদের মানে হয়েছিল একটা বলে না ফ্রেন্ড ফিলোসফার গাইড, উনি সেরকমই ছিলেন আমাদের। আসল কথা, আমাদের প্রচুর মানে পাগলামি ছিল, এবং সেই পাগলামি গুলো বেশিটাই ছিল সাহিত্য টাইত্য নিয়ে। সাহিত্য এবং কি ধরনের সাহিত্য, মানে সেই সময় কি ধরনের? আমি তো র্যান্ডম পড়তাম, যা পেতাম তাই পড়তাম। আমাদের সেই অসংবদ্ধ সাহিত্য চর্চাটা খানিকটা সুসংবদ্ধ করার কাজ করেছিলেন গৌরদা।
গাইড করতেন যে এইগুলো পড়ো আসলে সেই সময় এরা খুব বিভূতিভূষণ পড়তে পথের পাঁচালী নিয়ে আচ্ছা। তখন এই অশোক আর পুলু পাগল তখন একেবারে তা সেই তার সময় সঙ্গে সমান চলছে সেই সময় তখন আমরা সেসব জাঁ খ্রিস্তাব আমি জাঁ খ্রিস্তাবের তখন বলার কথা। আমি বললাম পথের পাঁচালী পড়ছো জাঁ খ্রিস্তাব আমার মাথার কাছে তখন জাঁ খ্রিস্তাব থাকতো ওদের ডেকে এনে আমার সেই 20 কাশী মিত্রের বাড়িতে রোজই সকালে গিয়ে উনি পড়তে বলেছিলেন। আর কি কি বিদেশি আমি সাহিত্য জাঁ সেই সময় খ্রিস্তাবে মানে নিয়ে এসে আপনারা ওদের সবই মানে সব খুব দিন বিস্তৃত বার্নার্ড শ বার্নার্ড নিয়ে শ। আমরা রাস্তায় ঋষিকেশ পার্কে অভিনয় শুরু হয়ে গেল বার্নার্ড শ সিজার অ্যান্ড ক্লিওপেট্রা সব ডায়ালগ মুখস্থ হতো দারুণ ব্যাপার আমরা সেই সময় একটা জিনিস করতাম, হ্যাঁ। সবাই মিলে কোন রকমের গাড়ি ভাড়াটা থাকতো, ন্যাশনাল লাইব্রেরিতে পড়তে আসতাম। আচ্ছা আর পড়তে আসার পর গাড়ি ভাড়াটা ফেরত দিয়ে সেটা তো আর হতো না, হ্যাঁ। সেগুলো সে এক খাবার খেয়ে রোমাঞ্চকর বিড়ি সিগারেট ব্যাপার। খেয়ে ফুরিয়ে যেত টাকাটা, তারপর হেঁটে হেঁটে ফিরতে হতো। সেসব ভীষণ কিন্তু ব্যাপার। নিয়মিত সব লাইব্রেরিতে ঘুরে ঘুরে পড়তে যেতাম। সেই সময় একটু সাংগীতিক পরিবেশটা মানে আপনারা কার গান শুনছেন, কার গান ভালো লাগছে, তখন অসম্ভব সব Classical মানে ভালো ভালো গাইয়েরা উঠছেন। এমনিতে আমাদের বাংলা গানেরই হেমন্ত দা তখন চচ্চর করে মধ্যাকাশের দিকে উঠছেন, গানবধূ গেয়েছেন। রংমহলে শীতের আপনি রাত্রিরে যখন কলেজে তখন গায়ের বধূ গায়েবধূ হয়ে গেছে। বেরিয়ে গেছে। 50 সালে গায়ের বধূ এসে সেই সব গিয়েছিল। সলিল চৌধুরী সুর শুনছি, হ্যাঁ, হ্যাঁ। নতুন নতুন সেসব নিশ্চয়ই হচ্ছে। আর এদিকে আমাদের একটু বাতিকও ছিল, ওই সমস্ত তখন নতুন করে এই উচ্চাঙ্গ সঙ্গীতের সব কনফারেন্স গুলো আবার নতুন করে শুরু হচ্ছে। সারা রাত ধরে হ্যাঁ, অনুষ্ঠান আমরা- শোনা। আমাদের তো পয়সা টয়সা করে ছিল না, হ্যাঁ, হ্যাঁ। আমরা খবরের কাগজ নিয়ে গিয়ে ফুটপাতে অন্য লোকের পার্ক করা গাড়ির টায়ারে হেলান দিয়ে শুনতাম রাত থেকে সারা রাত কলেজ জেগে জীবনে তো জেগে। এখানেই মজা। কিন্তু সৌমিত্র বা অশোকটা আপনাদের বলি বাড়ি থেকে বকাবকি করতো না যে গান শুনছো, ফিল্ম দেখছো, বই পড়ছো, না, আমরা তো কেরিয়ার কি মানে জানি হবে, না, বড় বকে হয়ে যাওয়া কি আছে। হবে? না, না, বকাবকি গোড়ার দিকটা ছিল, হ্যাঁ? বকাবকি ছিল, কিন্তু হ্যাঁ। অচিরে আমাদের বাড়ির লোকেরা বুঝতে পেরেছিল যে এরা বাউন্ডলে এরা বাউন্ডুলে এদের কিছু করা যাবে না, ওরা আশা ছেড়ে দিয়েছিল আমাদের সামনে। তো সৌমিত্র যখন সিটি কলেজে পড়ে তখন ওই দিব্য ভট্টাচার্য, মনোরঞ্জন চট্টোপাধ্যায় এই সমস্ত ছাত্র অভিনেতারা তখন ছিল। তো এরা সবাই ওরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রামও নাটক করেছিল এবং নাম ভূমিকা সৌমিত্র, অসাধারণ সে কি অভিনয়। বলেছিলেন নারায়ণবাবু? কলেজ জীবনে আর সবাই খুব হ্যাঁ? অভিনয়ের পরে নারায়ণবাবু কি বলেছিলেন? কি বলেছিলেন? ওই বল কি মনে নেই এখন, ভালো আচ্ছা, এই লেগেছিল। যে আপনারা তুমি তো- একদিন আপনারা ভালো তো ভালো অশোকদা, অভিনেতা হবে, আমি তোমার জীবনে আচ্ছা অশোকদা আপনারা তো কি সেই বলো? সময় সাক্ষী, এই যে সৌমিত্রদা তো তখন এত আম জনতার হিরো হননি, না। কিন্তু কলেজ মানে স্কুল থেকেই হিরো, মানে কলেজেও হিরো, হ্যাঁ, খুব পপুলার ছিল। তা খানিকটা ছিলাম। ছিলাম না সেটা ছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সকলে সেটা মেনে নিত। সৌমিত্র যে তাদের লিডার, মেনে সে নিত। স্কুলের এনসিসি ট্রুপ লিডার হওয়া থেকে শুরু করে আমাদের ছায়ানট নাট্যগোষ্ঠী তার সেক্রেটারি হওয়া পর্যন্ত ওর নেতৃত্ব মানে সব কি নমিনেটেড না ইলেক্টেড হতে হতো না, সব নমিনেটেড? ওটাও যেন এক্স অফিসিও ন্যাচারাল সিলেকশন। আচ্ছা এবারে আড্ডার মধ্যে আমার মনে হয় যেহেতু ছোটবেলার বন্ধুরা আছে, একটা প্রসঙ্গ অবশ্যই আসে সৌমিত্রদা, সেটা হচ্ছে সেই সময়ের ছাত্র রাজনীতি। আপনারা কিভাবে মানে আমরা কিন্তু involved সবাই ছিলেন? অল্প বিস্তর হ্যাঁ। এই রাজনীতি মনস্ক ছিলাম। রাজনীতি মানে ছাত্র রাজনীতি করতাম। বাম রাজনীতি, হ্যাঁ, বামপন্থী বিশেষ করে ছাত্র সিটি রাজনীতি তখন কলেজ, সিটি করতাম। কলেজ তখন একেবারে টকবক করে জ্বলছে, মানে- কোনো রাজনৈতিক ব্যাপারে সিটি কলেজের হ্যাঁ। গেট ভেঙে পড়তো। স্বাধীনতার কয়েক বছরের মধ্যে আস্তে আস্তে অনেক মানুষেরই মতো আমাদের আশাভঙ্গ হচ্ছিল। হ্যাঁ মনে হচ্ছিল চারপাশে হ্যাঁ, যা তখন ঘটছে সেটা ঠিক নয়। বামপন্থাটাই মনে হয়েছিল যে এইটি নতুন পথ দেখাতে পারে, নতুন মুক্তির দরজা এটি খুলতে পারে। আমরা সবাই সেই দিকে ঝুঁকেছিলাম। সেই সঙ্গে আমাদের ব্যক্তিগত যে গোষ্ঠীগুলো ছিল, এই গৌরদার নেতৃত্বে, সেখানে গৌরদা আমাদের মার্কস পড়াচ্ছেন, লেনিন পড়াচ্ছেন, এসব পড়াচ্ছেন। সুতরাং সব একসঙ্গে যে গিয়ে মিলেছিল। এবং কিছু কিছু রাজনৈতিক দাদা তখনকার এই যে তাদের মানে তাদের সঙ্গে আলাপ পরিচয় হতো, তাদের অভিজ্ঞতা শুনতাম। তেভাগ আন্দোলনের পরে এমন কারোর সঙ্গে মানে কথা বলছি যে সেই আন্দোলনের মাটি তার গায়ে মাখা, তখন মানে একটা আবেগও কাজ করেছিল আর মনে হয়েছিল যে এটি বোধহয় মুক্তির পথ। দাদাদের কাছে গিয়ে হিস্ট্রি অফ সিপিএসইউ ডেট দিয়ে দিয়ে প্রশ্ন করতো দান্দিক বস্তুবাদের এবং সেই সব এসে আমি আবার উদ্গার করতাম ওর কাছে এসে, এদের কাছে এসে। আমাদের একটা ছোট জায়গা ছিল নরেন কেবিতে। সর্ববিষয়ে একটা কৌতূহল ছিল, আগ্রহ ছিল। আমি তো খেলাধুলাও করতাম। আমি তো হ্যাঁ, যখন কলেজে পড়ি তখন কলেজের হয়ে তো খেলতামই, সেকেন্ড ডিভিশন হকি খেলতাম। তো সেও আমার বন্ধ করে দিলেন কিন্তু এই গৌরদা। একদিন আমি খেলার মাঠে নিয়ে গিয়েছি, চলুন আমি কেন খেলি দেখবেন। তুমি দেখি বসে বসে পা নাচাচ্ছেন আর কি উদাস দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন ময়দানের দিকে। ইতিমধ্যে আমার পায়ে প্রচুর
মাঠটা খেয়েছি হকি, হ্যাঁ, হ্যাঁ। উনি এসে বলেন শোনো এই তুমি সব স্টিক করতে হাতে গেলে করো না, হবে না। একটা কিছুতে স্টিক করো। জ্যাক অফ অল ট্রেডস চাননি। না, না, এইটু সেদিনকে বলেছিলাম, আমি বাড়ি সেদিন থেকে সুন্দর খেলাধুলার একটা দিকে কথা বলতে বলেছিল। যে খেলাধুলা। হঠাৎ আমি একটা বই পড়ছি, একটা খট করে কি একটা আওয়াজ হলো, আমি তাকিয়ে দেখি একটা ওই লাঠি স্টিক ওর লেগেছে। আমি চিৎকার করে উঠেছি, ও এসে পরে জড়িয়ে ধরে আমাকে বলছে আসলে লেগেছে আপনার, আমাকে বলছে। আচ্ছা, আমি শুধু বললাম, একটু এ তো শিশির মারাত্মক ভাদুরী প্রসঙ্গে খেলা আসি, জিনিসটা। কেননা আপনার অভিনয় জীবনের প্রাথমিক যে চেতনাটা বা আপনার এই ভালো লাগাটা আমরা জেনেছি বা পড়েও জেনেছি যে সেটা শিশির ভাদুরীর হ্যাঁ, থেকে। প্রথম সত্যিকারের ভালো অভিনয় বলতে কি বোঝায় সেটা তো শিশির ভাদুরী দেখেই গিয়েছিল। সেখানেও গোর্দার একটা বিরাট ভূমিকা ছিল। উনি আমাদের বলতেন যে লেখাপড়া শিখেছো অথচ রবীন্দ্রনাথ পড়নি, এটা যেরকম মিস করবে, যদি পা আছে হাত আছে হেঁটে থিয়েটারে যেতে পারো অথচ শিশির ভাদুরী দেখলে না, এটাও সেই রকমই মিস করা। খুব সৌভাগ্য যে আমি প্রথমেই শিশির কুমারের অভিনয় দেখেছিলাম। সৌভাগ্য এই কারণে বলবো যে অন্যান্য পাঁচমিশেলি হরেক রকমের অভিনয় দেখে অভিনয় সম্বন্ধে ভুল ধারণা তৈরি হওয়ার আগে প্রথমেই শিশির কুমারের সেই মহান অভিনয় আমাকে প্রায় গ্রাস করেছিল। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এই সময় অজস্র শিশির বাবুর অভিনয় দেখেছি। তখন তো সব নাটক আর হতো না, যেগুলো রিভাইভাল হতো সেগুলো দেখতাম। দেখতে দেখতে আমি যখন গ্র্যাজুয়েশন করছি তখনই মোটামুটি মনস্থির করতে আরম্ভ করলাম যে আমি অভিনয় করব, অভিনেতা হব। যেদিন ওর থিয়েটার বন্ধ হয়ে গেল, প্রফুল্ল নাটক হয়েছিল সেদিন আমরা অনেকেই শিশির ভক্ত ছিলাম। প্রায় 20-25 জনের একটা দল আমরা সেই প্রফুল্ল নাটক দেখতে গিয়েছিলাম। সেখানে আমার সাজানো বাগান শুকিয়ে গেল, এই সংলাপের মধ্যে দিয়ে সেই মঞ্চে যবনিকা নেমে এলো এবং শেফালিকা পুতুল তার সঙ্গে সেদিন অভিনয় করছিলেন। তার ছেলে আমার বন্ধু ছিল, তিনি আমাকে নিয়ে গেলেন শিশিরবাবুর সঙ্গে আলাপ করিয়ে দিতে। তার অভিনয় দেখে, তার সঙ্গে কথাবার্তা বলে, তার সঙ্গে মিশে এবং পরবর্তীকালে একটা মাত্র নাটকে তার সঙ্গে অভিনয় করেছিলাম আমি। সেই সবের রিহার্সাল থেকে আমার অভিনয় তথা থিয়েটার সম্বন্ধে অনেকগুলো প্রাথমিক ধ্যান ধারণা এবং বোধ গড়ে উঠেছে। এখনো সেগুলোর ভিত্তি করেই আমি অভিনয় করি। সৌমিত্রদা, অপুর সংসারে যখন করতে আসছেন তখন আপনার পুরনো অভিনয় শিক্ষা থেকে আরেক রকমের অভিনয় রীতিতে যাওয়া চলচ্চিত্রের, তার আপনি অনেক সময় গল্প করে থাকেন। আরেকবার যদি তার কথা বলেন যে যেভাবে আপনি চরিত্রটা তৈরি করতে হচ্ছিল। হ্যাঁ, প্রথম কথা এই যে তার আগের যে অভিনয় শিক্ষা যেটুকুনো বা ছিল সেটার সঙ্গে সিনেমার কোনো সম্পর্ক এমনিতে ছিল না। আমি খুব ছোটবেলা থেকে সিনেমার পোকা ছিলাম, খুব সিনেমা দেখতাম, স্কুল পালিয়ে সিনেমা দেখতাম। সেগুলোর হয়তো একটা অবচেতন প্রভাব মনের মধ্যে ছিল, কিন্তু কোনো মানে কনসিয়াস কোনো এফার্ট করার মতন তাই নিয়ে সে অবস্থায় আমি ছিলাম না। কিন্তু সেটা রীতিটা আমার বদলাতে শুরু করলো পথের পাঁচালী দেখার পর থেকে। আমি নিজে অবসংহার করতে আসার আগে ওই যে পথের পাঁচালী, অপরাজিত, পরশপাথর, জলসাঘর, এই 4খানা ছবি তখন সত্যজিৎ রায় করেছেন, সেইগুলো দেখতে দেখতে আমার মনে একটা ধারণা একটা গড়ে উঠলো, একটা ভাবনা যে চলচ্চিত্র অভিনয় এইরকমই হওয়া উচিত। এইরকম খুব নিচু স্বরের শান্ত এই অভিনয়। আর করতে এসে যখন সত্যজিৎ রায় আমাকে চিত্রনাট্যটা দিলেন, তখন ওর দিক থেকে উনি তার আগে আমার কতগুলো কাজ করেছিলেন। যেমন যদিও কোনো দরকার ছিল না, উনি আমার একটা স্ক্রিন টেস্ট নিয়েছিলেন, তার আগে উনি আমার সিলেক্ট করে ফেলেছেন। ওটা আসলে আমাকে ক্যামেরার সামনে নির্ভয় হতে সাহায্য করার জন্য, আমারই বেনিফিটে। আর সব থেকে মজা হচ্ছে যে আমার নিজের ভেতরে একটা খুব সেন্স অফ ইনঅ্যাডিকুয়েসি ছিল, আমি বলবো, আমার চেহারাটার এইসব নিয়ে। আমি ভাবতাম যে তখন অবধি যা সব ছবি আমার দেখেছি,
বক্স ক্যামেরায় তোলা, তাতে দেখে খুনির মতন লাগতো। আমি ভাবতাম যে এই চেহারা কি ছবিতে ভালো লাগবে। তারপরে আমি ধরে নিয়েছিলাম মনে মনে যে আমায় কিরম দেখতে লাগলো এটা আমার কনসার্ন নয়। আমায় যিনি নির্বাচন করেছেন তিনি এত বড় পরিচালক, অত বড় ক্যামেরাম্যান তার সঙ্গে রয়েছে, ওটা তাদের কনসার্ন। আমি শুধু চুটিয়ে অভিনয় করব। ঊনবিংশ শতাব্দী আর বিংশ শতাব্দীর দুটোর প্রায় একটা 100 বছরের ব্যবধানের চরিত্র 1920-22 নাগাদের ধরা যাক অপুর সংসার যদি হিসেব করে দেখা যায়, কারণ অপরাজিত শুরু তিনি বলে দেন যে 1920 সাল। সেইখানে আর প্রায় 1830-এর দেবীর উমাপ্রসাদ বা চারুলতার অমল। একটা জিনিস দেখেছো, সেই প্রত্যেক কটা এই কটা চরিত্রের মধ্যে নিজেকে আরো উন্নত করার একটা স্ট্রেক, ওই অপুই বলো, দেবীর উমাপ্রসাদই বলো, এগুলো সকলের মধ্যেই আছে। আর একটাকে ভেঙে আরেকটাতে যাওয়া, আরেকটা জগতে প্রায় পৌঁছানো। এই যে মফস্বলের ছোট ছোট জীবন থেকে এসে হঠাৎ কলকাতায় এসে রবীন্দ্রনাথের শহর, সুভাষচন্দ্রের শহর, বিবেকানন্দের শহর, জগদীশ বোসের শহর, আমি তার একজন হলাম। এমনকি অপুর সংসারে যখন নাটক দেখে আসছে, নাটকটা দেখে আসছে এবং এভিডেন্টলি সেটা শিশিরবাদের নাটক প্রায় সেরকম ভাবি। সে একটা বড় জগতের খবর খুঁজতে যেন আমি সে ঘুরে বেড়াচ্ছি, এটা নিজের মধ্যেই যেন বোধ করতাম। আরেকটা আপনার কাছে একবার শুনেছিলাম যে অভিযানের চরিত্রটার ক্ষেত্রে বিশেষ করে ভাষাটা নিয়ে, হ্যাঁ সেটা খুব মজা হয়েছিল। সেটা এই জন্য হয়েছিল যে আমি যখন স্কুলে পড়ি সেই সময় একসময় আমার অনেক সব অদ্ভুত ধরনের বন্ধু তৈরি হয়েছিল। তারা সব কেউ ট্যাক্সি চালায়, কেউ বাস চালায়, এবং মানে তারা খুবই একদম নিম্নবিত্ত তো বটেই, সে একদম সত্যি মানে সমাজের একদম প্রান্তিক অধিবাসী তারা। তাদের সঙ্গে আমার এরকম বন্ধুত্ব হয়ে গিয়েছিল। আমি একটু বকা প্রকৃতির ছেলে ছিলাম সেই জন্যই হয়তো, এবং সেই সময় তাদের অনেক কিছু আমি অবজার্ভ করেছিলাম। তারপর সেটা মনের মধ্যে থেকে গিয়েছিল। যখন অভিযান করতে গেলাম তখন প্রথম দিন যেদিন মানিকদা নিজে শুটিং করলেন ওটা, সেদিন আমি মানিকদাকে বললাম যে মানিকদা আমার একটা ইচ্ছা আছে যে এটাকে, এ তো যদিও রাজপুত এবং যদিও সে কয়েক জেনারেশন এখানে আছে, কিন্তু এই যারা ট্যাক্সি চালায় এরকম করে রাস্তায় ঘাটে এরকম, তাদের একটা নিজেদের লব্জ থাকে, নিজেদের ভাষা, তারপরে প্রচুর হিন্দি ওয়ার্ড তারা ব্যবহার করে। আমি এরকম করে একটু বলতে পারি? তো উনি বললেন শোনাও কিরকম দেখি। আমি সেরকম করে ডায়লগগুলো বললাম। উনি কিছু বললেন না। তবে কয়েকটা রিহার্সাল হয়ে গেল, টেকের আগে আমি ওর অনুমতি চাইতে গেলাম আবার, যে মানিকদা তাহলে আমি কি এরকম করবো? মানিকদা বললেন হ্যাঁ আমার তো খারাপ লাগছে না, খালি ভাবছি লাভ সিনে কিরকম শোনাবে। তো যাই হোক উনি অনুমতি দিলেন, বলে করো তো ঠিক আছে। যেটা আপনি অনেক সময় বলেন যে মানিকদার কাজ করার পরেই তপনদের সঙ্গে কাজ করতে আসে এবং জিন্দের বন্দি করা। আর জিন্দের বন্দিতে কোথাও তখনকার সবচেয়ে বড় নায়কের সঙ্গে প্রথম কাজ প্রায় একটা টেক্কা দেওয়ারও খেলা, দুজনের মধ্যে একটা প্রতিদ্বন্দ্ব যেটা ছবির মধ্যেও তৈরি আছে। একদিন ছিলে কোথায়? সে খবরে তোমার দরকার। দাঁড়াও না ছাই, একদিন পরে শহর থেকে আসছো, দুটো কথাও কি কইতে নেই? এরপরে উত্তম বাবুর সঙ্গে আপনার সম্পর্কটা কিরকম তৈরি হয়েছে? এরপরে মানে অ্যাকচুয়ালি উত্তমদার সঙ্গে আমার সম্পর্ক তার আগের থেকেই ছিল। আমি ফিরে আসার আমার বোনের বিয়ে আমি প্রথম ওকে দেখি, এই কথা অনেকবার বলেছি, ধুতি পাঞ্জাবি পরে। আচ্ছা এই এখনকার ছেলেমেয়েরা অনেকে গ্ল্যামারের কথা বলে, উত্তম কুমারের মানে নিজেদের ভাব বলে যে আমরা ওর গ্ল্যামার, তারা উত্তম কুমারকে দেখেনি। সে লোকটা বস্তুতে যে কি গ্ল্যামারাস ছিল না, চোখ ফেরানো যেত না, অসম্ভব। মানে আমার প্রথম দেখেছিলাম ওকে ধুতি পাঞ্জাবি পরে, বিশেষ করে ধুতি পাঞ্জাবিতে এত সুন্দর লাগতো। তারপরে ওদের সঙ্গে একটা পারিবারিক বন্ধুত্ব তৈরি হতে লাগলো। তারপরে আমি ছবিতে এলাম, তারও অনেক পরে ঝিন্দের বন্দি। ঝিন্দের বন্দির আউটডোরে গিয়ে ওর সঙ্গে একটা এমন ঘনিষ্ঠ গভীর বন্ধুত্ব তৈরি হলো যেটা সারা জীবনে ঘটেনি। তার মানে এই নয় যে সমস্ত সময় সম্পর্ক খুব মধুর গতিতে চলেছে, অনেক সময় অনেক ঝগড়াঝাঁটিও হয়েছে, এবং সেগুলো হচ্ছে মত পার্থক্য। যখন আমাদের ইন্ডাস্ট্রিতে দুটো ভাগ হয়ে গেল, দুটো শিবির প্রায়, আমরা দুজনে দুটো দিকে চলে গেলাম, তখন প্রচুর ঝগড়াঝাঁটি হয়েছে। তো একটা ছিল যে সমাজটাই তখন একটু অন্যরকম ছিল, তো
সেখানে এই ছোট্ট ইন্ডাস্ট্রির সম্পর্কগুলো প্রায় পারিবারিক লেভেলে হতো। ভাইয়ের সঙ্গে ভাইয়ের ঝগড়া হয়, তাতে কি সম্পর্ক ঘুচে যায়? যায় না। আমার উত্তমদার মধ্যে ঠিক সেই রকম ছিল। উত্তমদার আমার সম্বন্ধে ভয়ঙ্কর স্নেহ ছিল। আর আমিও তো আমি আবার কলেজ থেকে ওর ফ্যানও ছিলাম, যদিও কোনোদিন ওর মতন করে অভিনয় করার চেষ্টা করিনি। কিন্তু ওই যে উত্তম সুচিত্রার উত্থানের যুগে আমি ছিলাম আমার সমস্ত বন্ধুদের মধ্যে উত্তম কুমার ফ্যান। তোমার এত বড় আসপর্দা, বৃন্দাবনের গায়ে তুমি হাত তোলো? যাচ্ছি, কিন্তু কেন হাত তুলেছি শুনবেন না? তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি। হ্যাঁ, তা সত্ত্বেও তাকে আমি মেরেছি। এই বয়সে সে ইয়ার বক্সি নিয়ে মদের আসর বসে। বেশ করেছে, বেশ করেছে। তোমাদের ওই সামাজিক ভাষায় সৌজন্যমূলক ভদ্রতা না কি বলে, ওটা ভাই আমার একদম আসে না। এই দেখো না, প্রথমেই তোমাকে তুমি বলে ফেললো। অনেক রকমের ছবি প্রায় ওই সময়টাতে আপনার আসতে শুরু করলে, আপনি করতেও শুরু করলেন। এইগুলো করতে গিয়ে আপনার মানে এইগুলোর সঙ্গে তাল রাখা, যে এইগুলোর সঙ্গে তাল রাখতে এমনি কোনো অসুবিধে হতো না, কিন্তু প্রথম দিকটায় সত্যি বলছি একটা রুচির পার্থক্য অনুভব করতাম সত্যজিৎ রায়ের সঙ্গে অন্যদের। সেটা আমাকে মাঝে মাঝে একটু বিচলিতও করতো। কিন্তু সেখানেও একটা গল্প বলছি, একটা কোনো ছবিতে ওরকম অভিনয় করছিলাম, তাতে ওইরকম একটু টিপিক্যাল যেরকম প্রেমের দৃশ্য হয় সেরকম একটা দৃশ্যে আমার একটা প্রায় ব্যাক টু ক্যামেরা শট ছিল। তাতে আমি যে হাসছিলাম সেটা অন্য কেউ বুঝতে পারেনি, কিন্তু সত্যজিৎ রায় দেখে বুঝতে পেরেছিলেন। উনি আমায় ডেকে প্রচন্ড ধমক লাগিয়েছিলেন, তুমি হাসছিলেন নাকি ওই সিনটায়? আমি বলি তো হাসবো না, এটা হাস্যকর সমস্ত দৃশ্য। বলো না, কখনো আসবে না। তুমি তার তাৎক্ষণিকতায় বিশ্বাস করে তোমাকে অভিনয় করতে হবে, তাহলে তোমার অভিনয় হবেই না। এবং আমি এইসব শিক্ষাগুলো খুব তাড়াতাড়ি পেয়েছিলাম বলে আমার এই কি বলবো বোকার মতন স্নবারিগুলো কেটে গিয়েছিল। এবং জানো, ওইটা যদি না করতে পারতাম তাহলে আমি আমার নিজের জায়গাটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পেতাম না। এবং দর্শকদের ঠকাতে দর্শকরা আমার রিজেক্ট ছুঁড়ে ফেলে দিত। কারণ শুধুই সত্যজিৎ রায়ের ছবিতে কি ভালো কাজ করলাম, এটি তো একমাত্র টেস্ট আমার হয়নি। 300 ছবির কাছাকাছি হতে চললো আমার। অন্য ছবিতেও নিশ্চয়ই কোনো কোনো জায়গায় মানুষের আমাকে গ্রহণযোগ্য মনে হয়েছে বলেই তার 40 বছর ধরে 50 বছর ধরে আমার সহ্য করছে, এত ভালোবাসছে, এত যা কিছু দিয়েছে সব তো মানুষই দিয়েছে। তো সেগুলো হতোই না সেই জায়গাটা যদি আমি ওই বাকি রয়ে গেল শুধু বলিতে, যে কথা মনের কথা কতবার থেমে গেছে বলিতে 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 সব কথা বলা হলো, বাকি রয়ে গেল শুধু। একদিন কফি হাউস থেকে আমি, আমার স্ত্রী আর নির্মাল্য বাড়ি ফিরছি। আমরা কাছাকাছি পাড়াতেই তো থাকতাম। তো নির্মাল্য আমাকে বলল যে ও একটা কাগজ বের করতে চায়, লিটল ম্যাগাজিন, এবং সেই কাগজটার মোটামুটি যা মান ও ভেবেছে সেটা হচ্ছে আগে যেরকম পরিচয় বেরোতো সেই রকম ধরনের একটা উন্নত মানের সংস্কৃতির কাগজ। তো তাতে আমি বললাম যে তুই যে এটা বার করবি তো আর কি ভেবেছিস? বলো একটাই জিনিস ভেবেছি, সেটা না হলে আমি করবো না বার, সেটা হচ্ছে তুই আমার সঙ্গে থাকবি, অর্থাৎ আমরা যুগ্মভাবে এটা সম্পাদনা করব। আমি বললাম না, আমার শর্ত হচ্ছে তুই যদি এককভাবে সম্পাদনা করিস তাহলে আমি তোর সঙ্গে আছি। এই নিয়ে তর্কাতর্কি চলতে লাগলো। শেষ পর্যন্ত আমার স্ত্রী এর মধ্যে ভেটো দিলেন। তিনি বললেন যে না, নির্মাল্য যা বলছে সেইটাই ঠিক, তোমরা দুজনে মিলেই করো। নামকরণ সত্যজিৎ রায় করেছিলেন এই কাগজের।
এবং প্রচ্ছদপটও আজ পর্যন্ত যতগুলো এক্ষণ বেরিয়েছে সব তাঁরই আঁকা। একটা সময় এসে শেষের 2-3-4 বছর আমি আর এক্ষণ সম্পাদনা করতাম না, নানা কারণে একসঙ্গে ভাববার অসুবিধা হচ্ছিল। সেখানে আমি নির্মলাকে বলি তুই একাই ওটা কর। নির্মলাও তারপর কয়েক বছর চালিয়েছিল এবং নির্মলার মৃত্যুর পর এক্ষণ বন্ধ হয়ে যায়। প্রথম 2-3 বছর পত্রিকাটা যে চরিত্র ছিল, যে ব্যক্তি ছিল, যে একটা বিশেষ দিক ছিল, যেটা কিন্তু পরে আমাদের অনেক সময় মনে হয়েছে যে সেটা খানিকটা প্রথম কয়েকটা বছর তো ছিলই, খুবই সচেতন ভাবে এত রকম জিনিস আনা হয়েছে ইত্যাদি, কিন্তু তারপরে কোথাও ওটা দাঁড়িয়ে গেল যে ওটা মানে আমরা অন্তত যখন কিনতে যাই পত্রিকাটা আমরা জানি মানিকদার একটা চিত্রনাট্য আছে, মানিকদার একটা লেখা অনেক পরে কিন্তু প্রথম দিকে যখন এক্ষণ তৈরি হচ্ছে তখন আমরা একটা প্ল্যান করতাম সংখ্যাগুলো, যে এই সংখ্যাটা হয়তো একটা বিশেষ জিনিসের ফোকাস থাকবে। যেমন দান্তের সংখ্যা প্ল্যান করেছি, যেমন কার্ল মার্কস সংখ্যা করেছি, হ্যাঁ এই সমস্ত দারুণ দারুণ। সেই সঙ্গে আর কিছু না হোক ওরকম ভাবে না হলেও এই সংখ্যাটা নদী বিষয়ক অনেকগুলো প্রবন্ধ থাকবে, যে নদীর সঙ্গে মানুষের সম্পর্ক, সমাজের সম্পর্ক, অর্থনীতির সম্পর্ক, সেইগুলো নিয়ে এরকম ভাবেও প্ল্যান করেছি। অনেক সময় ঠিক করেছি যে এটাতে আমরা পুনর্মুদ্রণে জোর দেব, এইরকম করে করে প্ল্যান করতাম। প্ল্যান অনুযায়ী লেখকদের কাছে যেতাম, তাদের কাছ থেকে লেখা আনতাম। একদম আনপ্ল্যান যে হ্যাঁ একটা বেরোয় যে যা দিল ছেপে দিলাম বা নিজেরা গিয়ে যা এনেছে, সেরকম ভাবে কোনোদিন এখন বের করতাম না। আমার অন্তত মনে হয়েছে বারবার আপনার কবিতা পড়ে যে গদ্য কবিতার যে ধাতটা রবীন্দ্রনাথ এনেছিলেন শেষের দিকে, সেই থেকে কিন্তু আপনি আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেখানে কিন্তু অনেক বেশি শব্দ, একটা শব্দকে ঘিরে অনেক রকম আবহ, ব্যঞ্জনা, আভাস এইগুলো উন্মোচিত হয়। রবীন্দ্রনাথ যেখানে গদ্যকে বাংলা শেষের দিকে যেটা নিয়ে গিয়েছেন তাকেও আবারও এগিয়েছেন, মানে তার থেকে আবার আর এক করে পা এগিয়েছেন কিন্তু আরো অনেক কবি, যেমন বিশেষ করে সুভাষ মুখোপাধ্যায়, সমর সেন, এরাও বাংলা গদ্য কবিতাকে অন্য জায়গায় একটা দিয়েছেন। একটা কবিতা পড়বেন নাকি? হ্যাঁ, পড়া যেতে পারে। দুটো ছোট ছোট কবিতা পড়ছি। কোথা থেকে পাবো, তুমি এখানেই ফুটে উঠে একদিন চলে গেছো, অত তীব্রতা আমি কোথা থেকে পাবো। কলকাতার নদীটিকে দোলাতে দোলাতে নিয়ে যাব, ময়দানকে বলবো এসো হাঁটো সবুজকে নিয়ে, এত বর্ণ আমি কোথা থেকে পাবো। সমস্ত রাস্তাকে বলি সাড়া দাও, এখনো বকুল ফোটে কৃষ্ণচূড়া জলে, কালো পথ আলো করে হাঁটে নারী, এসো ফুল সাড়া দাও, এসো নারী কথা রাখো, কলকাতার সব পথ এসো আমি হাত ধরে নিয়ে যাব, তুমি এখানেই ফুটে উঠে একদিন যেদিকে গিয়েছ। ফুল কি পাথর, ঢেউ স্থির ছবি, সকলকে নিয়ে যাব বলি, অত মুক্তি আমি কোথা থেকে পাব। সবাধার ঘিরে উৎসব, মনে হয় কবিদের ডেকে বলি এসো এই অন্ধকার সবাধার ঘিরে কবি সম্মেলন করো। শব্দ নক্ষত্র হোক, মাঝ রাতে জ্যোৎস্না হয়ে ভিজুক বিছানা, সবাধার অশ্রুহীন কতদিন থাকে। মনে হয় শিল্পীদের নিমন্ত্রণ পাঠাই, এই সবাধার ঘিরে ইজেল টাঙাও, ড্রয়িং এর খাতা নিয়ে বসো, মুখচ্ছবি চেয়ে থাক অনিমেষ, ক্যানভাসে নিত্য ঝর্ণা ঝরতেই থাক। সবাধার উদাসীন কতদিন থাকে, যেখানে যে আছো খ্যাত অপাংতেও এসো, নিরালোক সবাধার ঘিরে নাচ গান করো, লোকালে যে ভিক্ষা চাও অন্ধ কিন্নর, তুমি এসো হিম সবাধারে মৃত্যু শুয়ে থাক, তাকে ঘিরে অসংখ্যিত উৎসব আজ। তাহলে একটু চারুলতা থেকে শুরু হোক এই পর্বটা। সেই সময়ের অভিনয়ের বা সেই এই সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় তো সবাই দেখা, কিছু যেটা আমরা আগে জানিনি বা যেটা জানো না সেইটা বলি। একটা জায়গায় ছিল মানে মানিকদা ওনাকে দিয়ে অনেক চিঠি লিখেছেন, অনেক লেখা লিখিয়েছেন। এবার আমাকে একটা জায়গায় উনি বললেন তুমি লেখো,
আমি তখন আমার তখন খারাপ লেগেছে যে কই আমাকে দিয়ে তো উনি লেখাননি, আমি এখন লিখবো, আমার তো হাতের লেখা তো ভালো না। তা আমি বললাম আমার হাতের লেখা তো এরকম ভালো না। বললো না, তোমার ভালোর দরকার নেই, তুমি লিখলেই হবে। আমাকে 6 মাস অভ্যাস করে সারা জীবনের অভ্যস্ত হাতের লেখা ভুলে গিয়ে নতুন হাতের লেখা তৈরি করতে হয়েছিল। মানে অমলের লেখার কি আলাদা একটা স্টাইলাইজেশন? অমলের বলে নয়, প্রাক রবীন্দ্র যুগের হস্তলিপি যেরকম ছিল। এখন রবীন্দ্রনাথের গল্পে ধরেই নিতে পারি রবীন্দ্রনাথ যে টাইমটাকে ডিসক্রাইব করছেন সেটা তার আগের সময়। প্রাক রবীন্দ্র হস্তাক্ষর আর রবীন্দ্র পরবর্তী হস্তাক্ষর বাঙালির আমূল পাল্টে গেছে। ওই যে গোল গোল মুক্তোর মতন রবীন্দ্রনাথের লেখা তার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছে, কিন্তু আগের ছিল খাড়া লেখা এবং তার ইলেক কিরকম, তার হর্ষই কিরকম, দীর্ঘি কিরকম, এগুলো উনি আমাকে বুঝিয়ে দিয়েছিলেন এবং অনেক স্যাম্পল দিয়েছিলেন আমাকে পুঁথি থেকে, নানা রকম পুরনো লেখার থেকে, বলেছিলেন এগুলো অভ্যাস করো, এবং সেই অভ্যাসটা আমি 6 মাস ধরে করেছিলাম। এবার 6 মাস ধরে সৌমিত্রও করেছেন, আমাকে তো বলেননি, আমাকে হঠাৎ বললেন। খুব ক্ষুব্ধ আমার তখন আমি খুব আজ আপান খেতে নেই বুঝি? খাবে না? না। একটা সময় আপনি থিয়েটার থেকে সেইভাবে খানিকটা সরে গেছেন, কিন্তু নাটক অনুবাদ করছেন, রূপান্তর করছেন, লিখছেন, যেগুলো পরে করবেন, কিন্তু তখন কাজটা শুরু করে দিয়েছেন। আবার যখন আপনি থিয়েটারে ফিরে আসছেন, সিরিয়াসলি ফিরে আসছেন, মানে একটা দুটো টুকরো টাকরা কাজ নয়, আমার যতদূর মনে পড়ছে সেটা বোধহয় অভিনেত্রী সংঘের কাজটার মধ্যে। মানে অভিনেত্রীর সঙ্গে তো খানিকটা পরিমাণে একটা তাগিদ থেকে ওই নাটকগুলো করতাম। অর্থাৎ আমার একটা সময় ভয়ঙ্কর খারাপ লাগতো যে আমি থিয়েটারে নেই, থিয়েটার করতে পারছি না, আর তখন সিনেমায় এমন ঢুকে গেছি যে সেখান থেকে বেরোনো শক্ত। তখন ওই পথটা বের করেছিলাম যে ওইখানে চর্চাটা খানিকটা যাতে রাখা যায়, সেই জন্যে যে আমি আবার মঞ্চের উপর দাঁড়িয়ে অভিনয় করছি, মঞ্চাভিনয় যাতে ভুলে না যায়, খারাপ না হয়ে যায়, সেই জন্যই খানিকটা ওই পথটা বের করেছিলাম। আর একটা জিনিস ছিল যে আমার কিরকম মনে হতো যে অভিনেত্রীর সঙ্গে অনেক ভালো ভালো নাট্য পরিচালক আছেন, অথচ আমরা নাটক যখন তার আগে অবধি করতাম সেটা জোড়াতালি দেওয়া নাটক, তার থেকে অভিনেত্রীর সঙ্গে টেনে বের করে যে অজিতেশ করবে, উৎপলদাকে দিয়ে পরে করিয়েছিলাম, জ্ঞানেশ দা করলেন, এই যে যার ভালো নাট্য পরিচালক তাদের দিয়ে নাটক করবার একটা ইচ্ছে ভীষণভাবে হতো আমার। আচ্ছা, এরপরে যখন 78 সালে আপনি পেশাদার রঙ্গালয়ে এলেন আর কি, তাহলে পেশাদার রঙ্গালয়টাকে আপনি বেছে নিলেন কেন আপনার কাজের জায়গা হিসেবে? একদম প্রাথমিকভাবে আমি তো পেশাদার রঙ্গালয় দেখি অভিনেতা হব বলে স্থির করেছিলাম। পেশাদার রঙ্গালয় শিশির কুমার দেখেছি এবং আমার মনে হতো যেটা পরবর্তীকালে যে সময় আমি বেছে নিয়েছি পেশাদার রঙ্গালয়, তখন নিশ্চয়ই এই যে অন্য থিয়েটার, গ্রুপ থিয়েটার, তার ধারা খুবই বেগবতী, খুবই ভালো ভালো কাজ সেখানেও হচ্ছে। তবুও আমি পেশাদার রঙ্গমঞ্চে এই জন্যই ভাবতাম যে আমার মনে হয় যে গরিষ্ঠ দর্শক ওইখানে আসে,
আপনি কোনটা বেশি আনন্দ পেতেন, মানে পেশাদার থিয়েটারটাই আপনাকে বেশি? আমার কাছে থিয়েটার পেশাদার হতে পারে, কিন্তু এই যে গ্রুপ থিয়েটার যেভাবে কাজ করে সেটা এক ধরনের পেশাদারিত্ব দরকার, তা নাহলে হয় না ভালো কাজ। একটা জিনিস আমার খুব ভালো লাগে আপনার, যে আপনি এমন একটা জায়গা বোধহয় খুঁজেছেন লেখার ক্ষেত্রে, প্রযোজনার ক্ষেত্রে। সেই জায়গাটা হচ্ছে কমার্শিয়াল স্টেজ এবং আমাদের যে থিয়েটারটা আমরা চর্চা করছিলাম এর মাঝখানের একটা জায়গা, নিজস্ব যেখানে দর্শককে নিয়ে উৎকৃষ্ট, যেখানে ভালো জিনিসটাকে তাদের কাছে গ্রহণযোগ্য করে তোলা। সেটা বোধহয় ওনার একটা দায়বদ্ধতা থেকেও, মানে দর্শক তৈরি করার দায়বদ্ধতা থেকেও খানিকটা সেই ধরনের নাটক উনি করেছেন। আমরা মোটা মোটা আবেগ টাবেগ নিয়ে যত কাজ করতে উৎসাহী, আমাদের থিয়েটার সাধারণভাবে যতখানি উৎসাহী, সাধারণ বা অল্প মৃদু অনুভূতিগুলোকে নিয়ে তেমন কাজ করে না সৌমিত্রদা। সে দেখুন, দুঃখের থেকে ওর অভিনয়ে বিষাদ বেশি খোলে আমার মনে হয়, উল্লাসের থেকে প্রসন্নতা বেশি ধরাতে পারেন সৌমিত্রদা। এবং সৌমিত্রদার ওই অভিনয়গুলো সব নাটকের ভেতরে ওই সব মুহূর্তগুলো অসাধারণ লাগে। ওইখানে যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটার বিরুদ্ধে তো আমরা কাজ করতে আছে। ওই সেই পরিবেশ আমরা তো পেশাদার রঙ্গলায় দেখতাম, সেটা আপনি ওভারকাম করেছেন কি আমরা স্টার ভ্যালুর জোরে? হ্যাঁ, খানিকটা তাই। মানে আমি ডিরেক্টর হিসেবে যা খুশি করবার স্বাধীনতাটা পেয়েছি, তার কারণ তার বদলে আমি একটা স্টারকে দিয়েছি, সেই সৌমিত্র চ্যাটার্জি। আমার কোথাও একটা মনে হচ্ছে যে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার একটা প্রভাব আপনার থিয়েটারে কোথাও আছে। আছে, সেটা কি আপনার আছে? আছে, আমি সর্বাংশে তোমার সঙ্গে একমত। কেন বলছি, যে নিশ্চয়ই প্রথম থেকে, মানে আমি ছোটবেলা থেকে থিয়েটার করছি, নাটক পরিচালনা তখন থেকেই শুরু করি, কিন্তু একটা সমগ্র কিছুকে ভাবার যে শিক্ষাটা মানিকদার মধ্যে দেখেছিলাম, সেটাকে আমি কাজে লাগাবার চেষ্টা করেছি থিয়েটারে। সেই দিক থেকে যে খুব অনুপুঙ্খ জিনিস নিয়ে কাজ করা, কি ধরো নাম জীবন, এটা সাইকেলটাকে ব্যবহার করা হয়েছে, সেটা মুচ্ছি, তার সঙ্গে কথা বলছি, আবার সেখান থেকে উঠে যাচ্ছি, খানিকটা উত্তেজিত হয়ে কথা বলে আবার ফিরে এসে সাইকেলটাকে পরিষ্কার করে তারপরে শেষ পর্যন্ত সাইকেলে চড়ে বেরিয়ে চলে যাচ্ছি। এই জিনিসগুলোর মধ্যে ওই মানে বাহ্যিক অর্থে রিয়েলিজম নয়, এটা হচ্ছে ডিটেলে জীবনকে এক্সপ্লোর করার যে শিক্ষা মানিকদার ছবি দেখলে, মানিকদার সঙ্গে কাজ করলে পাওয়া যায়, তারই একটা আমি চেষ্টা করেছি সবসময় থিয়েটারে ব্যবহার। এবং আপনি যদিও বিদেশি নাটক দেশেজ করেছেন, কিন্তু আপনার এই লেখার মধ্যে প্রবাদ প্রবচনের ব্যবহার থেকে আরম্ভ করে এই যে একটা ট্রান্সফরমেশন হয় আমাদের থিয়েটারের উপযোগী করে ফলে আমাদের দেশের উপযোগী করার, যে আপনি অজিতেশদার মতো করতে পারতেন আর কি ব্যাপারটা, সেটা ফেরা নাটকে যেটা আপনি খুব ভালোভাবে যেটা করেছেন, যে মেদিনীপুরের ভাদু গান বলুন, তার প্রবাদ প্রবচনকে ব্যবহার করা, কিংবা ওই ভাঙাচোরা থিয়েটারটাকে কোথাও ফেরা নাটকে একটা জিনিস জানা তো আমার মনে হয়, যে অ্যাডাপ্টেশন তৈরি করে, অবলম্বন একটা কিছু করে, সেও কিন্তু একটা সময় সে একজন মৌলিক নাট্যকারের ভূমিকা প্রায় নিয়ে নেয়। তার নিজের অভিজ্ঞতা, নিজের যেসব পছন্দ অপছন্দ, সেগুলোকে সে নিয়ে আসতে থাকে। আমি যদি সবসময় যদি মনোজ, আমি কোনোদিন একটাই বেশি নাটক লিখে দেয়নি, কিন্তু সবসময় যদি মনোজ লিখেও দিত, তোমার নিজেরও তো বক্তব্য কিছু আছে, সেগুলো আবার মনোজের নাটকে সবসময় নাও বেরোতে পারতো। যখন আপনি দর্পণে শরৎ শশীর মতো নাটক নেন, যেখানে কিন্তু অবলীলায় ওই পুরনো ইতিহাস, পুরনো ধারা, কিন্তু একজন এখনকার অভিনেত্রী কিন্তু মানে লাবণী যে ভূমিকা করেন এবং যেভাবে অভিনয় করেন, সেটা কিন্তু সেই আমলের একটা বিনোদিনী নয়, কিন্তু তার মধ্যে একেবারে আমাদের এখনকার শ্বাস প্রশ্বাস আমরা কিন্তু ওখানে পাই। নতুন একজন ছাত্রী হিসেবে ওনার কাছে এসেছিলাম দর্পণের শরৎ শশীর সময়। তো আমি তখন একজন শিক্ষানবিশ হিসেবে আমার কতগুলো জিনিস যেগুলো আজ আমি ভুলিনি, এবং আমার কাজের ক্ষেত্রে যেগুলো আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি, আমার যেটা বলছিলেন, আপনি যেটা বলছেন, বা মনোজ যেটা বলছেন, সূক্ষাতি সূক্ষ্ম অনুভূতি, মানে উনি কখনোই ওই এই লাইনটা এইভাবে বলো, এই জায়গাটা এরকম করে করো, সেটার থেকে উনি সবসময় আমার মনে হয় জোর দেন যে চরিত্রের দর্শনটাকে বোঝানোর।
চরিত্রের যে দর্শনটা, ফিলোসফিটা, ওইটাকে এই চরিত্রটার এই বিশ্বাস থাকতে পারে, এই নীতিবোধ থাকতে পারে, এই মনন থাকতে পারে, এই চিন্তা থাকতে পারে, এইটা দিয়ে একটা উনি ঘেরাটোপ তৈরি করেন যেটার মধ্যে চরিত্রটা বিচরণ করে। তো সেটা এত কমপ্লিট হয় যে তখন একটা, আমি একজন ছাত্রী হিসেবে বলছি যে তখন চরিত্রটাকে আজকের মেয়ে হয়ে ওই চরিত্রটাকে দেখতে আর খুব একটা অসুবিধে হয় না। সেটা আমার তখন কাজ করতে গিয়ে ওনার সাথে মনে হয়েছিল আর কি। আমি জানি না তুমি কি বলবে। না ঠিকই তো, সেটা তুমি মন দিয়ে কাজ করেছো বলে সেই জিনিসটা ধরতে পেরেছো। নীলকণ্ঠ যখন আমরা রংমহলে দেখেছিলাম তখন ওই রিভলভিং এর একটা অদ্ভুত ব্যবহার ছিল নীলকণ্ঠতে, যে রিভলভিং এর ব্যবহার একমাত্র আমি টিনের তরবালের মুতপালদা করেছেন ছাড়া অত আর্টিস্টিক এবং অত বুদ্ধিদীপ্ত রিভলভিং এর ব্যবহার ওটা হয়েছিল শ্রেষ্ঠ নাটক কিন্তু লেখা অরিজিনাল প্লে। এবং আপনার যে অভিনয়টা, আমি ওখানে একটা ট্রান্সফরমেশন ছিল, ওই রিভলভিং এর ব্যবহারটা এসেছিল আমার খুব চোট লেগেছিল বলে। কিরকম? হ্যাঁ, আমি রিভলভিং ওখানে আছে তো জানি কি করা যায়, ভাবার সময় হচ্ছে না। সেই সময় স্লিপ ডিস্ক হলো, বাড়িতে শুয়ে রয়েছি, কিছু করার নেই। আমি আমার কাজের লোককে বললাম যাতে নিচে থেকে একটা থালা নিয়ে আয়। সে একটা থালা নিয়ে এলো, বিছানায় একদম বিছানা বন্দি, আর আমি কেটে একটা সেট তৈরি করে ওই থালা এদিক ওদিক ঘুরিয়ে ওইগুলো ভেবেছিলাম। আমার একটা কথা মনে পড়ে গেল, আঘাত পেয়েছিলেন বলে। আমি যখন তোমার সাথে বিল্লমঙ্গল করছিলাম তখন স্লিপ ডিস্কের জন্য একটা জায়গা ছিল যেখানে তারাসুন্দরী পাঁচিল টপকে এসে পড়ছে। সে পাঁচিল টপকানোর জন্য উনি একটা বেঞ্চ ব্যবহার করতেন, একটা লম্বা। তো আমরা সবাই খুব টেনশনে থাকতাম যে ওটার থেকে পড়লে তো আবার। তো একদিন সত্যি তাই হলো, উনি টপকালেন এবং প্রচন্ড লেগে গেল। তারপর আমরা সবাই রিকোয়েস্ট করলাম যে প্লিজ এটা করবে না, মানে এতটা জাম্প করছে সেটা দর্শককে না দেখালেও কি কিছু হয়? বললো না হয়, এবং আমি এটা আবার করবো। এই পুরুলিয়ার ভ্রমণ কাহিনীটা বেরিয়ে গিয়েছে, ব্যাক কভারে সমস্ত রিভিউজ থেকে কিছু উদ্ধৃতি দিয়েছে। দেশ কি বলছে শোনো, অলোকেন্দু বসু এই প্রথম ভ্রমণ কাহিনী লিখলেন, কিন্তু বলতে দ্বিধা নেই তা তার উপন্যাসের মতোই চিত্তাকর্ষক হয়েছে। পুরুলিয়ার পাহাড়, জঙ্গল, আদিবাসী সংস্কৃত সবকিছুই জীবন্ত হয়ে উঠেছে তার সুখপাঠ্য ভাষায়। আর এটি শোনো, পুরুলিয়ার মানুষ ও ভূপ্রকৃতির অসংখ্য তথ্যে সমৃদ্ধ সরস ভঙ্গিতে লেখা এমন একখানি ভ্রমণ কাহিনী অলোকেন্দুর কাছ থেকেই প্রত্যাশা করা যায়। বাংলা সাহিত্যের বিভিন্ন বিভাগে অনায়াস বিচারণের ক্ষমতায় যিনি নিজেই একটা প্রতিষ্ঠান হয়ে উঠেছেন আজকাল। বুঝলে, আমি একটা প্রতিষ্ঠান, জাতীয় প্রতিষ্ঠান, অর্থাৎ জাতির আদরে পোষা একটি গৃহপালিত জীব বিশেষ। কেন চুপ করে আছো? প্লিজ কিছু বলো, প্লিজ। ফ্রড, তুমি একটা ফ্রড অলোক। ব্যাপারটা খুব বোধগম্য হলো না, একটু পরিষ্কার করে বলবে? বইটা তুমি পুরুলিয়ায় না গিয়ে এই সল্ট লেকের ভূপ্রকৃতি দেখেই লিখতে পারতে, সেই সঙ্গে 5-6খানা পুরুলিয়া সম্পর্কে বই পড়ে নি। তো বই তো পড়তেই হয়, নইলে তথ্যগুলো আসবে কোত্থেকে? কজন লেখক এই রিসার্চ ওয়ার্কটা করে বলতে পারো? সবাই করে না, সকলের তো স্বাগতার মতন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেই। ফিল্ড ওয়ার্কও তো করেছি, দুবার পুরুলিয়া এক্সটেন্সিভ ট্যুর করেছি এই বইটা লিখবো বলে। স্বাগতাকে নিয়ে ফুর্তি করতে গিয়েছো, সেখানে কি ফিল্ড ওয়ার্ক করেছো তা জানতে কারো বাকি নেই। চিরকালে তাই করে এসেছো, বই লেখার নাম করে কেন এসব করো? জানতে কারো বাকি নাই বলতে তুমি কাদের মিন করছো? নামগুলো বলবো না। তুমি জনপ্রিয় বিখ্যাত লেখক, তুমি গিয়ে তাদের সঙ্গে ফাটাফাটি করবে, ইনফ্লুয়েন্স আছে, পাওয়ার আছে, সেই সব খাটিয়ে তুমি তাদের পেছনে লাগবে। তোমার আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে বাইরের লোকের সঙ্গে কথা বলার মনোবৃত্তি আমার নেই। আর পাওয়ার, ইনফ্লুয়েন্স এসবের কথা বলছে কেন? ওসব আমার নেইও, আমি কোথাও খাটাতেও যাই না। আছে, তোমারও আছে, তোমাকে যারা তুলেছে তাদেরও আছে, সেই সুচেতনা প্রকাশনী। আমাকে তুলেছে, অফকোর্স, তাহলে তুমি এখানে আসতে পারতে। এর পেছনে আমার নিজের কোনো সাধনা, কোনো পরিশ্রম নেই বলতে চাও? যেটুকু আছে তা হাজার লোকের থাকে। কি ছায়ের উপন্যাস লেখো, সুনীলের মতন, শীর্ষেন্দুর মতন লিখতে পারবে? ভ্রমণ কাহিনী লিখেছে। শক্তির মতো চলো বেরিয়ে আসি লিখতে পারবে? সে প্রসাদ গুণ আছে তোমার লেখায়?
অথচ এইসব লেখার বিক্রি থেকেই তুমি রাজার হালে থাকো। এই রাজসিক চিকিৎসাও সেই টাকা থেকেই হচ্ছে। দ্যাটস দ্য লিস্ট ইউ কুড ডু ফর মি। সারা জীবন তোমার জন্য দিয়েছি, তোমার সংসার সামলেছি। যখন ঝি চাকর নেই তখন রান্না করেছি, বাসন মেজেছি। আর অন দ্য স্লাই সারা জীবন আমাকে একটা দাসীর মতো ব্যবহার করে অন দ্য স্লাই মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করেছো। লেটেস্ট হলো স্বাগতা। আমারও তাই করা উচিত ছিল। আমার পেছনেও কম পুরুষ মানুষ পড়েনি। তুমি জানো না? জানি। কিছুই জানো না। তাদের কারোর সঙ্গে যে আমার কিছু হয়নি কি করে জানলে? আমি জানতে চাই না কি হবে সেসব জেনে। আমার সম্বন্ধে সে ইন্টারেস্ট থাকলে তো জানতে চাইবে। তোমার জানার দরকার নেই। শুধু এইটুকু জেনে রাখো, তারা তোমার থেকে ঢের অনেস্ট মানুষ, অনেক সলিড মানুষ। তারা আমার পাশে দাঁড়িয়েছে যখন আমার তোমাকে একজন কাউকে খুব দরকার ছিল। তপনদা নিজে শুধু যে একজন খুব বড় মাপের পরিচালক তা নন, উনি নিজে অভিনয় ভালোবাসেন। করার জন্য নয়, অভিনয় বিদ্যাটাকে ভালোবাসেন। এবং সেই জন্যই ওর ছবি থেকেও বহু নতুন অভিনেতারা এত ভালো ভালো জায়গায় গিয়েছে। আমাকে উনি ধরে ধরে হাঁটতে শিখিয়েছিলেন। আচ্ছা, কি করে একজন নায়কের হাঁটা হওয়া উচিত, কি রকম, তার কাঁধের সংস্থান কি থাকবে, তার পায়ের রিদম কি হবে, তার হাতগুলো কি হবে, সমস্ত ধরে দেখ। তার কারণ খুঁজতে বসান ছবিতে অনেক হাঁটা ছিল। উনি হাঁটতে শিখিয়েছিলেন, কথা বলতে কত রকম করে পারা যায় সেসব শিখিয়েছিলেন। মানে কত বড় শিক্ষক যে। এবং সেটা সত্যি কথা বলছি, ওর সঙ্গে আমার সেই আদান প্রদান বরাবরই বজায় ছিল। যখন ওর সঙ্গে দীর্ঘদিন ছবি করিনি তখন একটা ভালো ছবি ক্যাসেট বাড়িতে নিয়ে এলে আমার ডেকে পাঠাতেন। তুমি কবে খালি আছো, এসো, এই ছবি দেখো, এতে খুব ভালো অভিনয় আছে। এমনকি তুমি যে আতঙ্ক, অন্তর্ধান, হুইল চেয়ারের কথা বললে, তখন তো আমি মানে একটা খানিকটা পরিণত তো হয়েছি অভিনেতা হিসেবে। তখনও তার কাছ থেকে আমার শিক্ষার মতন অনেক কিছু ছিল। মানে এমন একটা হয়তো এসে ছোট্ট জিনিস আমাকে সাজেস্ট করলেন, যেটা আমার অনেক চোখ খুলে গেল। বাবা, কি হয়েছে আমাকে বলো। আমি ঘুমোতে পারছি না, তোমার জন্য ভাবনা হচ্ছে। কি হয়েছে জিজ্ঞেস করিস না। তোদের কাছে জীবনে প্রথম মিথ্যে বলেছি কিছু হয়নি। ভয়ে বলেছি। বড় বিপদে পড়েছি জানিস। তোর আমার সুবিনয়ের সবার বড় বিপদ। He worked with me first in two films, Kuito Pashan, Jinder Bondi. Then after 20 years I got him called Atom. And within these 20 years when I talked to Soumitra and I read out the script and asked him to rehearse, he was an entirely different person. Because all his experience with the great Satyajit Ray over the years and many other directors, he was totally a matured man, matured actor rather. ওরকম উদ্ধত ভাবে তাকিও না, উদ্ধত ভাবে তাকাবে না। কলেজে পড়ছো বলে কি মাথা কিনে নিয়েছো? আমরা কলেজে পড়িনি, শুধু পড়িনি, 40 বছর ধরে পড়িয়েছি। শয়ে শয়ে ছাত্রছাত্রী আমার হাত দিয়ে বেরিয়েছে। কলেজের বই মুখস্থ করলেই শিক্ষা হয় না। সত্যিকারের শিক্ষিত মানুষ হতে চাইলে নিজের মান সম্মান সম্বন্ধে সচেতন হতে হয়। আমি আর সৌমিত্র প্রচুর ছবিতে বাবা মেয়ে পাঠ করেছি এবং সাধারণ লোক আমাকে বলে যে সৌমিত্রের যে মানে শতাব্দীর বাবা, এটা আমরা ভেবে নিই, বা সৌমিত্রকুর মেমের শতাব্দী একটা ভীষণভাবে আমরা অভ্যস্ত হয়েছি দেখতে। তোর মুখখানি তো বড় সুন্দর, লাবণ্যে ভরা, মায়ায় ভরা। চল দেখা যাক কিছু করা যায় কিনা। লড়তে পারবি তো? প্রচন্ড লড়াই। তপন সিনহা সম্পর্কে বলতে গেলে আমার শ্রদ্ধায় মাথা নিচু হয়ে আসে, কারণ আমি জীবনে সিনেমা সম্পর্কে যা কিছু শিখেছি সেই অর্থে আমি তপন সিনহা ছাড়া আর কোনো, পরে আমি বুদ্ধদেব বাবুর ছবি করেছি, কিন্তু আমি তপন সিনহা ছাড়া অত বড় শিক্ষক আর পাইনি সিনেমাতে। আর তার সাথে সৌমিত্রদা ছিলেন, সে আমার বরাবরই মানে থিয়েটারের গুরু। তো আমার যেটা অদ্ভুত লাগতো সেটা হচ্ছে যে প্রথম কথা আমরা একটা ট্রেনিং পিরিয়ডের মধ্যে দিয়ে গিয়েছিলাম 1 বছর ধরে। যেমন আমার বাড়িতে টাইপরাইটার এসে পৌঁছেছিল, আমাকে টাইপ করতে জানতে হয়েছিল।
আমাকে সাইক্লিং করে মোটর বাইক চালানো শিখতে হয়েছিল। আমরা 1 বছর আমার বাড়িতে হুইল চেয়ার, তোমার বাড়িতে হুইল চেয়ার গিয়েছিল, এবং আমার মনে আছে আমি, তুমি, বাবান মানে কৌশিক সেন একসাথে আমরা বনহুগলি রিহ্যাবিলিটেশন সেন্টারে যেতাম। ওখানকার নেক টু ডাউন প্যারালিটিক পেশেন্টরা কিভাবে বিহেভ করে, কি করে, সমস্তটা মানে টোটাল জিনিসটাই একটা অদ্ভুত শিক্ষা আমার কাছে। সেখানে আমার যেটা মনে হচ্ছিল যে মানে ওনার সাথে আমার যেহেতু ভীষণ ক্লোজ একটা চরিত্র দুটোই ছিল, উনি আমার ডক্টর যে নাকি নিজেও একসময় নেক টু ডাউন প্যারালিটিক ছিল, এবং সেখান থেকে সে আস্তে আস্তে, তো সেইটা যে একটা মেয়েকে যে জীবন বোধে উদ্বুদ্ধ করা, সেই যে পাওয়ারটা তার মধ্যে তৈরি করা, সেটা প্রথমত উনি অজান্তেই উনি শিক্ষক হিসেবে সেটা আমার মধ্যে জুগিয়ে যেতেন যখন উনি ওনার শটগুলো আমি দেখতাম। আর মানে এমনিতে ছবির মধ্যেও সেটাই ছিল, আরো ইন্সপায়ার্ড হতে যখন মানে উনি আমার পায়ে হাতুড়ি মারছেন যখন আর বলছেন যে ইটস কামিং, ইটস অন দ্য ওয়ে, তখন মানে আই স্টার্টেড লাইক মানে ক্রাইং আর কি, যে এরকম মনে হচ্ছিল যে সত্যি সত্যি আমি একটা প্যারালিটিক পেশেন্ট। যখন প্রথম সৌমিত্রবাবুকে মিট করি, সেটা আমি আগেও বলেছি, তখন আমার এখনকার যা বয়স প্রায় তাই, সৌমিত্রবাবুর তখন তাই বয়স। তো আমি তখন ভীষণই ছোট, 6 বছর। আমার সেই অর্থে খুব একটা সোনারকেলার শুটিং এর সময় খুব একটা ধারণা সেই অর্থে কিছু হয়নি। এবং যেহেতু সৌমিত্র কাকুরা মানে অত বড় একটা 50-60 জনের একটা ইউনিট, সেখানে স্টার তারা আলাদা থাকছে, আমি বাবার সঙ্গে থাকি আলাদা, সেই খুব একটা ইন্টারাকশন যে হতো ব্যক্তিগত সেরকম না, শুটিংয়ের সময় দেখা হচ্ছে, কথা হচ্ছে, ঠাট্টা আড্ডা হচ্ছে। যেটা পরবর্তীকালে সোনারকেল্লা এবং জয়বাবা ফেলুনার যখন দেখি, তখন যেটা রিয়েলাইজ করি, সেটা আমি বারবার প্রত্যেকটা জায়গায় বলি, যে জয়বাবা ফেলুনাতে একটা ডায়লগ ছিল। জিজ্ঞেস করে ক্যাপ্টেন স্পার্ক যে তোমার কি অস্ত্র, তখন বলে যে আমার একটাই অস্ত্র আছে, সেটা কি, সেটা মগজাস্ত্র। মানে একটা বাঙালি ডিটেকটিভ তার সে মগজাস্ত্র ব্যবহার করে, একমাত্র ডেপিক্ট করতে পেরেছে আমার তো মনে হয় ছবি, এই দুটো ছবি দেখে, যে সৌমিত্র চট্টোপাধ্যায়, মানে উইদাউট অ্যাকশন, একটা এই ধরনের থ্রিলার গোয়েন্দা ছবি, অ্যাকশন নেই, সেই ধরনের নেই, কিন্তু খালি, অ্যান্ড যেটা আমি সবসময় লক্ষ্য করেছি যে, এবং আমি সবসময় বলতেও শুনি যে মানুষের ইন্টেলেক্ট সবসময় রিফ্লেক্টেড হয় চোখ দিয়ে, তো এবং সেই চোখের ব্যবহার একজন অভিনেতা হিসেবেও সেটা শিক্ষণীয়, এবং একটা দর্শক হিসেবেও সেটা ইটস এ ডিলাইট। আমার মনে পড়ে রবিদা আমার ছবিতে অভিনয় করেছেন আগে, রবি ঘোষের শ্রাদ্ধ ভাষণে স্মরণ সভায় সৌমিত্র বলল, দেখলে রবি চলে গেল, কি করছো, কি অভিনয় করবো না? এরকম এত বড় অভিনেতা কিন্তু এত সহজ একটা ভালো কাজ করার জন্য। তখনই আমার মাথায় দেখা ছবিটা ঢোকে, এবং আমি ছবিটা প্রথম পর্যায়ে যখন আমি আর সুনীলদা গল্পটা ভাবি এবং চিত্রনাট্য যখন করি, সৌমিত্র তো আমার মাথায় ছিল। একেবারে অনেক সময় হয় যে কোনো অভিনেতার কথা না ভেবে স্ক্রিপ্ট লেখা হয়, পরবর্তীকালে কাস্টিং করা হয়। আবার অনেক ক্ষেত্রেই পরিচালকরা যখন চিত্রনাট্য লেখেন, কারো একটা ছবি মাথায় থাকে। টুকুন ঠিকই বলেছে, ওর মুখের আদল খানিকটা আছে, কিন্তু মুখটা অনেকটা দীপুর মতো হয়েছে। হ্যাঁ ঠিক বলেছে নন্দ জেঠু, দীপু পিসির সঙ্গে মিলটা বেশি আছে। এক্স্যাক্টলি, মুখের ক্যারেক্টারটাই আলাদা। তেভাগা আন্দোলনের সময় আন্ডারগ্রাউন্ডে তোর জন্ম হয়েছিল। কমিউনিস্ট বাপ মা বড় আহ্লাদ করে নাম রেখেছিল বিপ্লব। কংসারী হালদার হয়তো গাল টিপে বলেছিল, জয় হোক নবজাতকের। আর আজ তুই একটা এক্সটর্শনিস্ট। আবার অরণ্যের কনটেক্সটে আমরা একটু কথা বলতে পারি। হ্যাঁ, আবার অরণ্যের খুব মজার। সেটা আসলে আমি অভিনেত্রীদের একটা খুব মজার খেলা দিয়ে দিলাম, যে তোমরা ছেলে অল্প বয়সী, এখন বয়স হয়ে গেছে, আবার বেড়াতে যাওয়া নতুন পরিস্থিতিতে আর একটা প্রজন্মকে নিয়ে। কারণ একটা পরিচালককে কি করতে, পরিচালকের খানিকটা সাইকেট্রিস্টের কাজ করতে হয়। এক একজন অভিনেত্রী, কলা কুশলী, কার মানসিকতা কি ঠিক জায়গায় যদি তাকে ফেলে দেওয়া যায়,
সে একদম বেরিয়ে আসে চরিত্র হয়ে। এখানে যেরকম আমরা যার জন্য শুটিং আমাদের আউটডোরিং শুটিং হয়েছিল, সৌমিত্রদাকে, রিঙ্কুকে, শর্মিলাকে, শুভেন্দুদা, সমিত ভঞ্জ তখন খুবই কষ্ট পাচ্ছে, এদের একটা বাংলোতে রাখা হয়েছিল। ফলে ওরা কি করতো, নতুন ছবির যে দৃশ্যগুলোর জন্য যেরকম ভাবনা চিন্তা করতো, আবার স্মৃতিচারণ করতো মানিকদার শুটিং এর, আর পরের প্রজন্ম সেগুলো শুনতে আসতো। তা এই যে একটা একত্রিত হওয়া, তার থেকে কিন্তু বেরিয়ে আসে অসীম চ্যাটার্জি, যেটা আমি আমার কাছে কল্পিত। সেই লোকটা এখন একটা বড় টি কোম্পানির সিইও কোচের। তার সম্ভাবনা আমরা এটা দেখেছি সুনীল বাবুর লেখা এবং সত্যজিতের চিত্রনাট্যে, সেটাকে উনি সহজে অ্যাডাপ্ট করে ফেললেন। আচ্ছা সৌমিত্র, একটু জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আমি তখন বেতন কলেজে পড়ি, কলেজের রুমগুলো থেকে শুটিং গুলো দেখা যেত, আপনি কোন ছবির শুটিং করছেন? আমি একদম মন প্রাণ লাগিয়ে ছবিটা করেছিলাম। আর ওখানে ওই কিছু যেন আমার সব থেকে মজার লাগে প্রস্তুতির সময়টা। যখন ওই ছবিটা করব তখন ওই সমস্ত সুইমিং যে সমস্ত ক্লাবস গুলো আছে সেখানে যখন কোচেরা শেখায়, আমি মানে কতদিন যে গিয়ে গিয়ে তাদের শুধু ওয়াচ করতাম, কি করে না করে, এগুলো কেন তাদের কতগুলো শারীরিক অভ্যাস তৈরি হয়ে যায়। মানে তার যে প্রোটাগনিস্ট, সে হয়তো ইয়েতে সুইমিং করছে নিচে জলে, আর এ দাঁড়িয়ে তার দেখছে, তাকে উপদেশ দিচ্ছে সব নানা রকম, আর ওই জলের ভেতর যে হাত নেড়ে নাড়ছে, এই কোচ ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার রিফ্লেক্স অ্যাকশনে সেও হাত নেড়ে যাচ্ছে। সেইগুলো সব ব্যবহার করার চেষ্টা করতাম যেতে মানে জ্যান্ত হয়ে ওঠে, ক্রেডিবল হয় আর কি। মানুষ সব পারে, ঠিক মতো সুযোগ পেলে সব কিছু পারে। বলছিল ফাইট কোনি, ফাইট। মিথ্যুক, মিথ্যুক তুমি, আমি কিচ্ছু শুনিনি, কিচ্ছু দেখিনি, যন্ত্রণায় মরে যাচ্ছিলাম। কিন্তু ওই যন্ত্রণাটাই তো সব রে, এখানেই তো তোর শেষ নয়, এই তো সবে শুরু। রাজা, তুমি যে সময় একটি জীবনে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রাণিত ভূমিকায় যখন তুমি সৌমিত্রদাকে বাঁচছ, তখন কিন্তু সৌমিত্রদা ঠিক ওই বয়সের ওই রকম রোল তেমন করছেন না, যেটা আরো পরবর্তীকালে করেছেন। আর কোথাও একটা ওই অনেকটা সময় একটা বয়স থেকে আরেকটা বয়সে যাওয়া, একটা অভিজ্ঞতা থেকে আরেকটা অভিজ্ঞতায় যাওয়া, একটা সময় থেকে আরেকটা সময় যাওয়া, এই সবটার জন্য তুমি কিভাবে কেন ভাবলে তখনই সৌমিত্রদার কথা? ভাবার অনেকগুলো কারণ, একটা তো কারণ নয়। আপনি বোধহয় জানেন, অনেকেই জানে, এই ছবিটা একসময় সত্যজিৎ রায় করবেন বলে মনস্থ করেছিলেন। তখন কানু বন্দ্যোপাধ্যায়কে উনি ভেবেছিলেন আর কি, এবং কোনো কারণে সেটা হয়নি। কানু বন্দ্যোপাধ্যায়কে যখন ভেবেছিলেন তখনই কানু যথেষ্ট বৃদ্ধ এবং এই ভাঙা চোরা একটা পরিশ্রমী চেহারা। সৌমিত্রদা সে তুলনায় নিশ্চয়ই অনেক বেশি সুদর্শন এবং বয়সের দিক থেকে অনেক কম। কিন্তু আমি দেখলাম যে একটা ছবি, যে ছবির প্রথম থেকে শেষ পর্যন্ত একটা চরিত্র থাকবে এক স্ক্রিনে, সে যদি একটু সুদর্শন হয়, মানে চরিত্রটাকে ভাবার যেটুকু ব্যাপার, তাতে বোধহয় কোনো আপত্তির কিছু নেই, তাতে দর্শকের ভালো লাগতে পারে। সেকেন্ডলি, তাও আমি একটা দ্বিধা ছিল আমার, যখন আমি গেলাম ওর বাড়িতে, যে সুবিধাটা এই চরিত্রটা আপনাকে অভিনয় করতে হবে, এটা হচ্ছে অরিজিনাল চরিত্রটা, এই বুদ্ধদেব বসু এইভাবে গল্পটা লিখেছিলেন অমুক চরিত্রের কে মাথায় রেখে। তো তখন উনি খুব উত্তেজিত হলেন এবং আমাকে একটা ওই বঙ্গীয় শব্দকোষ 2 ভলিউম উনি এনে আমার সামনে ফেলে বলে, এই তো এরই জীবনের উপরে। তা আমি তো উল্টে দেখি তার সব নোট দেয়া আছে। আমি তখন বুঝলাম যে এমন একটা মানুষের কাছে আমি এসেছি যিনি রেগুলার এটা চর্চা করে থাকেন, অভিধান চর্চা করে থাকেন, এবং এর চেয়ে ভালো অভিনেতা আমি ভারতবর্ষে আর কোথায় পাবো। আমার তখন অদ্ভুত একটা শান্তি এবং একটা স্বস্তি বোধ হলো আর কি। আর সৌমিত্রদা আপনার করতে গিয়ে খুবই এক্সাইটিং। ওরকম একটা চরিত্র যার স্প্যানটা 40-এর মতন বয়স থেকে, 40-42 বছর বয়স থেকে শুরু হচ্ছে, আর 80-তে গিয়ে একটা জীবনের অন্য দর্শনে গিয়ে পৌঁছেছে মানুষটা। তাকে প্রথমটা তো শুধু একটা, সে একটা গতানুগতিক জীবনে ছিল, সেখানে হঠাৎ একটা ক্লাসের ছেলে তাকে একটা প্রশ্ন করে তাকে একটা এমন জায়গায় ঠেলে দিল যে এমন একটা অনুসন্ধানের জগৎ, এমন একটা
বুদ্ধদেবের যে গল্প, যেটা তাতে আছে এক নিরঞ্জন জগৎ, সেইখানে সে ডুবে গেল। সে তার কাছে আর ক্ষুধা তৃষ্ণা সেই সংসারের আর 5টা বিষয়ের থেকে অনেক বেশি এই অনুসন্ধান, এই খোঁজটা তার কাছে অনেক বড় হয়ে উঠলো। এরকম একটা চরিত্র করতে তো অনেক অনুপ্রাণিত বোধ করা যায়। আর রাজার স্ক্রিপ্টটা আমার খুব ভালো লেগেছিল। আর ওর যেটা ভালো লেগেছিল আমার, সেটা হচ্ছে যে ও স্ক্রিপ্ট থেকে নড়েনি। যে অনেক সময় অনেক চাপ আসে, ওকে 5 বছর ধরে ছবিটা করতে হয়েছিল, এবং সেটা আমার কাছে একটা ভীষণ টাস্কও ছিল, যে 5 বছর ধরে চরিত্রটা মাথার মধ্যে রাখা, বুকের মধ্যে নিয়ে ঘোরা, তার ইমোশনস, তার যা কিছু। টেলিভিশন যখন এলো, ছবি আমরা দেখতাম, তারপরে হঠাৎ টেলিভিশন, এবং যে মাধ্যমে কাজ করা হতো ওই সময়টা, তো সেইটা তোমার কি মনে হতো, কিরকম লাগতো? আমার অদম্য কৌতূহল ছিল এই মাধ্যমটা নিয়ে, কেননা বিদেশি টেলিভিশন দেখেছি, তারপর আমাদের দেশে যখন এলো, তখন স্বভাবতই আমি খুব মানে অভিনেতা হিসেবেই বুঝতে পারলাম যে এই মাধ্যমে আমাদেরও কাজ করতে হবে। তো কাজ করার সুযোগটা কবে আসবে তার জন্য প্রতীক্ষা করেছি প্রথম দিকটায়। আমার মনে আছে এই দূরদর্শনেরই হয়ে রবীন্দ্রনাথের মালঞ্চ নাটকের থেকে টেলিফিল্ম তৈরি হয়েছিল, সেটাতে অভিনয় যখন করতে এসেছিলাম, তখনই আমার এটা বোঝবার চেষ্টা করেছিলাম যে, এবং প্রথমে মনে হয়েছিল যে এটা এমন একটা মিডিয়াম যেখানে বেশি লং শট হয় না, হলে মুশকিল আছে, মানে ছোট পর্দায় সেগুলো হারিয়ে যায়। বেশিটা এটা নাটকের সেই দিক থেকে অনেক কাছাকাছি, বাক্য নির্ভর অনেক বেশি হতে হয়, চুপ করে থাকার সময় এখানে কম, এইসব কতগুলো জিনিস মাথায় আসতে আরম্ভ করে। এবং এই টেলিফিল্মগুলোই এখন আমার কাছে টেলিভিশন মাধ্যমের সব থেকে আকর্ষণীয় জিনিস। আমার সত্যি কথা বলছি, আমার সিরিয়াল ভালো লাগে না, কেননা সেখানে কাহিনীর কোনো সত্যিকারের পরম্পরা নেই, কাহিনী কোথাও যায় না, যেখানে খুশি পাঠিয়ে দেওয়া হয় কাহিনীকে। সেখানে চরিত্র অবধারিতভাবে মানে যা খুশি হয়ে ওঠে, গল্পের গুরু গাছে উঠতে থাকে, ওরকম করে ভাল লাগে না। ঠিক পাশাপাশি টেলিফিল্মগুলো হচ্ছে একমাত্র আসার জায়গা, যেখানে অনেক রকমের এক্সপেরিমেন্ট, যতদিন ধরে এসেছে টেলিভিশন, অনেক ডিরেক্টর অনেক কাজ করেছেন। আমি কয়েকটাতে আমি মাত্র অভিনয় করেছি, কিন্তু দেখেছি অনেক, সেগুলো অনেক ভালো লাগে, যেগুলোর ভেতরে এমন একটা ডিপার্চার আছে সাধারণ বাংলা ছবির থেকে, যেখানে তারা গিয়ে অন্য বিষয়বস্তুকে হাতড়ে নিয়ে আসছেন, অন্য বিষয়বস্তু চুজ করছেন যেগুলো বাংলা ছবিতে জায়গা পায় না। সেই জন্য আমার কাছে টেলিফিল্মগুলো একটা আসার কথা। মীরা, যা তো ঝট করে মুদির দোকান থেকে 8 কিলো চাল আর 8 কিলো ডাল নিয়ে তো চট করে একটু খিচুড়ি করে নিয়ে যাবে। টাকা দাও। টাকা কোথেকে দেবো? হ্যাঁ, টাকা আমার কাছে নেই জানিস না? জানা গিয়ে দাসবাবুকে বল ধারে দিতে। দাসবাবু ধারে দেবে না। কেন দেবে না কেন? ব্যবসা করতে বসেছে, ধার দেবে না, একটা কথা হলো? দাসবাবু বলে অনেক ধার হয়ে গেছে, সমস্ত টাকা শোধ করে আবার বাকি চাইতে আসি যেন। প্রায় 150 টাকার ওপর বাকি পড়ে গেছে ওর কাছে। যা গিয়ে বল যে অতীত এসছে, হ্যাঁ মানি অতীত, এইবারের মতো 8 কিলো চাল আর 8 কিলো ডাল দিয়ে আমাদের মানটা বাঁচাক। দাসবাবু কোনো কথা শুনবে না, বলে তোমার বাবা কাজ করে না কেন। তোমার বাবা কাজ করে না কেন তাতে ওর বাবার কি? ওর বাবার দোকান। আপনি যখন টেলিফোনে আমাকে ডিরেকশন দিয়েছিলেন, তখনই মনে হয়েছিল এই বাড়িটাই হবে। আপনার স্কুল বা কলেজে যে বেস্ট ফ্রেন্ড ছিল, তার ঠিকানাটা মনে আছে? না। এরকমই হয়, অথচ সেই বাড়িতে এতবার গিয়েছেন যে এখনো চোখ বুঝলে কোথায় কি ছিল সব মনে পড়ে যায়। এখানটা একটা আপরাইট পিয়ানো ছিল, নীতিশের ছোট কাকা যখন বিলেত গিয়েছিলেন তখন জন ব্রডউড থেকে কিনেছিলেন। আপনার সঙ্গে কি সঙ্গীতা দিদের চেনা আছে? কে সঙ্গীতা? এই বাড়িটা যাদের? কবার হাত বদল হয়ে এখন এই বাড়িটা কার সম্পত্তি তা তো বলতে পারবো না। এইটুকু শুধু আমি জানি যে এই বাড়িতে যিনি অরিজিনালি তৈরি করেছিলেন 1943-তে, তার ছেলের নাম ছিল নীতিশ রঞ্জন বসু। Development of human civilization means development of man's needs. Need and necessity
compels him to take its own course, and in that he develops his strength, his intellect, his energy. তোমাকে আবিষ্কার করা হবে গৃহস্বামীর শয়নকক্ষ সংলগ্ন বৈঠকখানা। দেহটি উপর হইয়া পড়িয়াছিল, হাত পাগুলি ভাঙা পুতুলের ন্যায় বাঁকিয়া চুরিয়া দুমড়াইয়া মুচড়াইয়া রহিয়াছে। মাথার খুলিটি দেখিয়াই মনে হয় তথায় অমানসিক জোরে আঘাত করা হইয়াছিল। ইন্সপেক্টর রুদ্ধকণ্ঠে কহিলেন, স্যার, এতখানি নৃশংস হওয়ার কোনো দরকার ছিল কি স্যার? খুকুকে মেয়ে কি করে? কলেজে পড়ায় ফিজিক্স। বিয়ে হয়ে গেছে? না, ও আপনার কি এক মেয়ে ছেলে? আমার চশমাটা এখন এমন কিছু চরিত্র আসছে বা এমন কিছু বিষয় নিয়ে টেলিফিল্ম হচ্ছে যেটা সৌমিত্র কাকু বারবার বলছিলেন, সেই সূত্রে কথা বলতে গিয়ে পয়মুখমের কথাটা এলো। তখন ওরকম একটা চরিত্র সৌমিত্র কাকুকে চট করে দেখা যেত না। আমি যখন প্রথম সৌমিত্রদাকে বলি যে পয়মুখম বলে একটা গল্প জগদীশ গুপ্তর আমি বেছেছি একটা চরিত্রে, এইরকম চরিত্রে, শুধু প্রথমে চমকে উঠে আমাকে বলেন, তুমি জগদীশ গুপ্ত কোথেকে পড়লে? জগদীশ গুপ্ত আমাদের কলেজের পাঠ্য ছিল। এত ভালো লেগেছিল, মানে তখন মনে হয়েছিল 50% বোধ হয় রাজি লোকটা, করবেন হয়তো কাজটা। তারপরে তো আলোচনা হলো, এবং আমি কিছু বলবো না, সৌমিত্রদার এত বড় রেঞ্জ অভিনয়ের, এত ভারতবর্ষে কটা অভিনেতার আছে আমি জানি না। আমি কিন্তু খুঁজতে খুঁজতে এসেছি বরাবরই অন্য ধরনের রোল, বারবার নিজেকে ভাঙবার চেষ্টা করেছি। তা নইলে অঘোর কেন করলাম সংসার সীমান্তে, হ্যাঁ, যত রকম করে সব রকমের ওরকম নিজেকে ডিগ্ল্যামারাইজ করে এ করে তখনকার কোনো নায়কই করতো না। খুব সত্যি কথা, অ্যাবসলিউটলি কারেক্ট। আমার কাছে তো হ্যাঁ, নায়ক হওয়াটা নিশ্চয়ই খুব লোভনীয় ছিল, আমারও খুব লোভ লাগতো, হয়েওছি। তার জন্যে সারা দেশের মানুষ আমার এতদিন এত ভালোবাসছে, সেটা আমি নিশ্চয়ই খুব রিলিজ করি। কিন্তু আমার ভেতরে তো অভিনয় করার ইচ্ছেটা তো নানা পথে ছুটতে চায়। সেখানে মনে হয় যদি অনেক রকমের চরিত্র না করতে পারলাম তাহলে কি করলাম। জলের তোড়ে চলছে পাখা, জলের তোড়ে চলছে পাখা, চলছে আলো ঘুরলে চাকা, বন 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 বন, চুচিং ঘুরলে চাকা। জলের তোড়ে চলছে পাখা, চলছে আলো ঘুরলে চাকা, বিজ্ঞানের খেলায় সবাই উঠছে নড়ে চড়ে। নক্ষত্রের কন্যা হিসেবে আমরা কোনোদিন বড় হইনি। আমরা খুব সাধারণভাবে আর 5টা পরিবারে যেরকম ছেলেমেয়েরা বড় হয় সেইভাবেই আমরা বড় হয়েছি। তাই সেই দিকটা নিয়ে আমি কিছুই বলতে পারবো না, কারণ উনি আমাদের কাছে, আমার দাদার কাছে উনি শুধু বাবা। উনি চিরকালই খুব ব্যস্ত। বিয়ের পরেই যখন আমি মির্জাপুর স্ট্রিটে বাড়িতে এলাম, তখন উনি অনেক দেরি করে ফিরতেন, অনেক দেরি করে ফিরতেন। তখন কি ছবি করছেন, তখন হয়তো অসিত সেনের স্বয়ংবরা, স্বরলিপি এইসব করছেন, তারপরে তপনদার ঝিন্দের বন্দি। তো সেই সময়টা আমি বাড়িতেই কাটাতাম। ছোটবেলার কথা ভাবলে মনে পড়ে যে বাবা প্রতি বছরই আমাদের স্কুলের ছুটির সময়, গ্রীষ্মের ছুটি, পুজোর ছুটি, শীতের ছুটির সময় বাবা আমাদের নিয়ে বেড়াতে যেতেন। আমরা বিভিন্ন জায়গায় যেতাম, পালামৌ, ডালটনগঞ্জ, মধুপুর, হাজারিবাগ, কালিম্পং, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম এরকম ভাবে। এ দুলোক মধুময়, মধুময় পৃথিবীর ধুলি অন্তরে নিয়েছে আমি তুলি। এই মহামন্ত্রখানি চরিতার্থ জীবনের বাণী,
দিনে দিনে পেয়েছিনু সত্যের যা কিছু উপহার, মধু রসে ক্ষয় নাই তার। তাই এই মন্ত্রবাণী মৃত্যুর শেষের প্রান্তে বাজে, সব ক্ষতি মিথ্যা করি অনন্তের আনন্দ বিরাজে। মাফ করবেন স্যার, আপনার এই কথায় কথায় কাব্য করা না আমার আর ভালো লাগছে না। আপনি কি ভেবেছেন, কি ভেবেছেন আপনি? আপনি আমার পোয়েট্রি থেরাপি করবেন? একজন সাইকিয়াট্রিস্ট হয়ে কথাটা আমার পক্ষে বলা খুব কঠিন স্যার, তবু আমি না বলে পারছি না। I'm going through a very bad time, sir. আমি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। I'm depressed. I'm very depressed. আপনার এই ভার্বাল অ্যান্টি ডিপ্রেসেন্ট আমাকে এর মধ্যে থেকে টেনে বার করতে পারবে না। অতএব প্লিজ প্লিজ শ্রাবণী, একটা কথা বলবো ভাবছি, শুনবে? বলুন। দেখো, ডিপ্রেশন কি, যন্ত্রণা কি আমি জানি। তোমরা বাইরে থেকে বিচার করো, তোমাদের আর দোষ কি। শুধু এইটুকু বলতে পারি, 40 বছর ধরে প্রতিদিন আমি যুদ্ধ করেছি, প্রতিদিন রক্তাক্ত হয়েছি। সমাজের সঙ্গে যুদ্ধ, পরিবারের সঙ্গে যুদ্ধ, নিজের সঙ্গে যুদ্ধ, ডিপ্রেশনের সঙ্গে যুদ্ধ। শ্রাবণী, তুমি আমাকে কতটুকু জানো? আমার যখন 20 বছর বয়স, তখন ডাক্তাররা সাব্যস্ত করেন আমি মানসিক রোগগ্রস্ত। পরে ডায়াগনোসিস হয় ম্যানিক ডিপ্রেশন। তোমরা এখন যাকে বাইপোলার ডিসঅর্ডার বলো। আমি একটু দেরি করলাম, আসলে আপনার ওই প্রোগ্রামটা চলছিল, দেখছিলাম। হ্যাঁ, আপনি ঘন্টা দেড়েক পরে বলেছিলেন, আমি আর একটু দেরি করলাম। না, বেশ করেছো। আসলে আমিও স্ক্রিপ্টটার জন্য খুব উদ্বিগ্ন বোধ করছিলাম, কেননা শত হলো জানো তো, আফটার অল ওইটি দ্য প্লে ইজ দ্য থিং। ওটা যদি ভালো না হয় তাহলে শেষ পর্যন্ত ছবির মানে কঙ্কালটাই তো থাকে না, ব্লুপ্রিন্টটাই। শোনা যাক তোমার স্ক্রিপ্ট। হ্যাঁ, আমরা প্রথম ওই শুরু করছি যে সিনটা, সেটা ওই ড্রিম সিকোয়েন্স যেটা, এবং যেটা উনি আজকাল প্রায়ই দেখেন। ওর আজকাল প্রায়ই মনে হয় যে একটা সেটের মধ্যেই ওর হার্ট অ্যাটাক হবে, অ্যাক্টিং করতে করতে এটা হবে। তো একটা স্টুডিও ফ্লোরে ঢোকার দরজা, চারদিক অন্ধকার। কয়েক মুহূর্ত পরে দরজাটা বাইরে থেকে কেউ একজন খুলল। এই প্রথম দেখা গেল প্রদ্যুৎকে, আপনি, এবং দীর্ঘকায় একটা মানুষের অবয়ব, খুব কষ্ট করে দরজার গায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। কিছুটা দূরে একটা সেটে, মানে আমরা যদি এইরকম জায়গায় ধরি দরজাটা, ওইখানে শুটিং চলছে। বহু দূর থেকে ক্ষীণ কিছু আওয়াজ ভেসে আসছে সেই সেটে। প্রদ্যুৎ অসুস্থ, টলছেন সামান্য, পাঞ্জাবি ঘামে ভেজা, সবে হার্ট অ্যাটাকের প্রথম ইয়েটা আসছে তার মধ্যে। সামনে একটা বিশাল আয়না, যার চারপাশে কিছু বাল্ব